আজ শুক্রবার দিন, স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই আজ, তাই ঘুমটাও ভাঙলো বেশ দেরি করে। ঘড়িতে সময় তখন সকাল 11টা। সকালের নাস্তা বানাবে নাকি দুপুরের রান্না চড়াবে ভাবতে ভাবতে বাড়ি চুলোয় ভাত বসিয়ে দেয়। অতঃপর বনিকে পাউরুটিতে অরেঞ্জ জ্যাম মাখিয়ে খাইয়ে দেয়। বনিকে নাস্তা করিয়ে বাণী রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ে। জীবনে কোনোদিন রান্নার ধারে কাছে না ঘেঁষা মেয়েটা গত কয়েক মাসে একটু একটু করে রান্নাটা আয়ত্তে এনেছে। খুব যে ভালো হয় তা না, তবে খাওয়ার অযোগ্যও না। ভাতের মার গালতে তার সমস্যা হয় বিধায় বিকল্প হিসেবে বসা ভাত রান্না শিখেছে। এতে আর ঝামেলা হয় না। রান্নাঘরে দাঁড়িয়ে মুরগি ম্যারিনেট করতে ব্যস্ত বাণী। প্রতি শুক্রবারে যতই কষ্ট হোক মেয়েটার জন্য স্পেশাল কিছু রান্নার চেষ্টা করে সে। আজকে ভেবে রেখেছে মুরগির কোরমা ভাত আর স্যালাড রান্না করবে। ভাতের পাশে চুলোটা অন করে আগুন ধরাতে নেবে ঠিক এমন মুহূর্তেই বেডরুম থেকে বনির আর্তনাদের শব্দ ভেসে আসে। বাণী বিস্মিত হয়, হাতের ম্যাচটা ফেলে দ্রুত দৌড়ে যায় মেয়ের কাছে। বনি তখন ফ্লোরে বিছানো বাটির ওপর বাম হাত চেপে ধরে বসে আছে, দু চোখ বন্ধ করে চিৎকার করে কাঁদছে। বাম হাতের তালু থেকে তার গল গল করে রক্ত বের হচ্ছে। তার কোলের কাছেই পড়ে আছে বাণীর পকেট নাইফটা, সেই সঙ্গে খেলনা রান্নাপাতে। মেয়ের হাতে রক্ত দেখে বাণী হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। কোনো প্রশ্ন না করে সোজা মেয়েকে কাছে টেনে কোলে তুলে নেয়। কোনো মতে নিজের ওড়নাটা মাথায় টেনে পার্স আর বাসার চাবি নিয়ে সে দ্রুত বেরিয়ে পড়ে। শীতের চাদরে মুড়িয়ে আছে গোটা চট্টগ্রাম শহরটা। ভার্সিটি প্রাঙ্গণে বসে আছে এক বন্ধুমহল, হাসি ঠাট্টায় মাতিয়ে রেখেছে চারপাশটা। বন্ধুমহলের আড্ডাটা যে কখন জেসির বিয়ের ব্যাপারে এসে স্থির হলো তা জেসি নিজেও বুঝতে পারল না। কথায় কথায় জেসির ঘনিষ্ঠ বান্ধবী মন সবাইকে জানায় জেসি বিয়ে করতে না যাওয়ার ব্যাপারটা। বন্ধু মহলের সব থেকে বিচক্ষণ ছেলে ফরহাদ সবটা শুনে সিরিয়াস ভঙ্গিতে বলে, এমন না যে তুই এখন বিয়ে করতে চাচ্ছিস না, আবার পাশাপাশি তোর কোনো সম্পর্কও নেই, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? ছেলেটা অসভ্য, আমার এক বিন্দুও পছন্দ না। ফরহাদ মুখের সিরিয়াসনেসের মাত্রা আরো একটু বাড়িয়ে জানতে চায়। কি অসভ্যতামি করেছে তোর সাথে? জেসি দ্রুত মুখ চালিয়ে কিছু বলতে নিয়েও জবাব খুঁজে পায় না, মুখ কাদো করে বসে রয়। মন নিচেই বলে, একবার লাইব্রেরিতে একটা সিলি ম্যাটারে এদের ঝগড়া হয়েছিল, আর আরেকবার এক্সিডেন্টালি রাস্তায় দেখা হয়েছিল এদের। সেইবার যদি ইনজুরড হয়েছিল সামান্য, কিন্তু ভাইয়া ইন্টেনশনালি ওকে ইনজুরড করেনি। আর এই সামান্য বিষয়কে কেন্দ্র করে এই বড়দি এত তামাশা করে বেড়াচ্ছে। সব কিছু নিয়ে বাড়াবাড়ি স্বভাবটা এখনও ছাড়তে পারছে না। জেসি চোখ রাঙিয়ে তাকাতেই মন বলে, এভাবে তাকাচ্ছিস কেন? ভুল বলেছি আমি? তুই আমার দিকে তাকা যাচ্ছি, আমার কথা মন দিয়ে শোন। তুই নিজেই না সবসময় বলতি যে আঙ্কেল যাকে পছন্দ করে তুই তাকেই বিয়ে করবি। তুই ভুল তো চুজ করতে পারতিস, কিন্তু আঙ্কেল কখনো নিজের মেয়ের জন্য খারাপ কাউকে চুজ করবে না। এই বিশ্বাস মনে রেখেই কিন্তু তুই কখনো কোনো প্রেম গঠিত বিষয়ে জড়াসনি। আর আজ যখন আঙ্কেল সত্যি সত্যি তোর জন্য কাউকে সুযোগ্য মনে করলো, তখন তুই তাকে রিজেক্ট করার জন্য কেন উঠে পড়ে লেগেছিস? তোর এই রিয়াকশনের পেছনে কোনো স্ট্রং ভ্যালিড রিজন নেই। ইট ইজ নাথিং বাট ইউর ইট ইজ নাথিং বাট ইউর চাইল্ডিশ ইগো। গেট ওভার ইট। যতদূর শুনলাম, আই থিঙ্ক হি ইজ এ গুড গাই। নিজের এই ছোট সামান্য বিষয় ঘিরে পাড়াপাড়ি করা স্বভাবটা স্বভাবটা এক পাশে রেখে গিভ হিম এ চান্স। ফরহাদের কথা শুনে জেসি চুপ রয়, উদাস চোখে আকাশ পানে তাকায়। সে কি আসলেই বেশি বেশি করে ফেলেছে? জেসি পুরনো ঘটনাগুলো চোখের সামনে রিমাইন্ড করার চেষ্টা করে, অতঃপর মনে করে নিজের আপুর কথা। জাহানারা আপু তো নিজের আব্বুর পছন্দ করা ছেলেকেই বিয়ে করেছে। আপুর তো এখন দুলাভাইয়ের সঙ্গে বেশ ভালোই আছে। সে একে আব্বুকে নিজের ছোট মেয়ের জন্য ভুল কাউকে পছন্দ করবে? এটাও কি আদৌ সম্ভব, নাকি জেসির কোথাও ভুল করছে? বহু ভেবেও উত্তর খুঁজে পায় না জেসি। উত্তরের বদলে মাথাটা ভারী অনুভব করতে শুরু করে। উদাস ভঙ্গিতে ব্যাগ নিয়ে আড্ডা থেকে প্রস্থান করে। ফরহাদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে দোয়া করে মেয়েটার যাতে একটু সুবুদ্ধি হয়। চমৎকার এক বিকেল, ছুটির দিন হওয়ায় শপিং মলে উপচে পড়া ভিড়। সৈন্যদের দেওয়া অ্যালার্টকে বুড়ো আঙুল দেখিয়ে সাধারণ জনগণ নিজেদের সাধারণ জীবনধারাকে অব্যাহত রেখেছে।
স্কুল কলেজ বাদে বাকি সব চলছে আপন নিয়মে। আর 10টা সিভিলিয়ানদের মতোই শপিং মলে প্রবেশ করে এক পুরুষ। শার্ট প্যান্ট পরিহিত পুরুষের মুখে খোঁচা খোঁচা দাড়ির আভাস। ডান হাতে কানে ফোন চেপে ধরে হাস্যোজ্জ্বল গলায় কাউকে বলছে। তুমি কিন্তু দিন দিন গুন্ডাদের মতো আচরণ শুরু করেছো। ফোনের অপর পাশ হতে এক নারী গলা বলে ওঠে। 100 বার করব। কয়টা দিন ছুটি নিয়ে বাসায় থাকলে কি হয় তোমার? তুমি যতক্ষণ বাইরে থাকো আমার রিপোর্ট দিয়ে কি তুফান বয়ে যায় তুমি জানো? আজকে বাসায় আসো, তোমাকে রুম বন্দি করে রাখবো। পুরুষটা এসকেলেটর উঠে দাঁড়িয়ে হাসি চেপে বলে। অন ডিউটি অফিসারকে হুমকি দিচ্ছেন ম্যাডাম? আপনার নামের পাশে চার্জশিট বসাবো? 4th ফ্লোরে পৌঁছে কিডস সেকশনের দিকে ঘুরে বেড়াচ্ছিল অজ্ঞাত পুরুষটা। তখনও ফোন আলাপে মশগুল সে। নির্দিষ্ট সবটা খুঁজে পাওয়ার জন্য চারিদিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে দেখতে থাকে। আচমকা কাঁধে বিশাল ব্যাগবাহী এক ছেলের পানে তার দৃষ্টি স্থির হয়। গোয়েন্দাপূর্ণ দৃষ্টিতে মুহূর্তেই ভাঁজ পড়ে। ফোনের অপর পাশ হতে ভেসে আসা কথাগুলোর দিকে আর তার ধ্যান থাকে না। শান্ত গলায় বলে, পরে কথা বলছি। বলেই ফোনটা পকেটে ভরে ফেলে। ব্যাগবাহী যুবক দূর হতে ইশারায় লাল শার্ট পরিহিত আরেকজন যুবককে কিছু একটা ইঙ্গিত দেয়। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন পুরুষের দৃষ্টি এড়ায় না তা। সে সেই যুবকদের অনুসরণ করতে এগিয়ে যায়। লাল শার্ট পরিহিত যুবকটা এবং অপর যুবকটা দ্রুত ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। পুরুষটা ওয়াশরুমের দরজার কাছে গিয়েই দেখে দরজাটা ভেতর থেকে লকড। মনে মনে পুরো হিসাবটা মেলাতেই সে পুরুষ ভেতরে আতঙ্ক এবং উত্তেজনা অনুভব করে। তবে তা বাহিরে প্রকাশ না করে দ্রুত নিজের পকেট থেকে ফোন বের করে কাউকে কল লাগায়। ফোনটা রিসিভড হতেই তারা দিয়ে বলে, বসুমতী শপিং কমপ্লেক্সে এখনই টিম পাঠাও। ইটস অ্যান এমার্জেন্সি। অর্ডারটা বুঝিয়ে দিয়ে কলটা কেটে নিজের কন্ট্যাক্ট লিস্ট হতে আরও একটা নাম্বার ডায়াল করে সে। অপর পাশ হতে ফোনটা রিসিভড হতে পুরুষটা স্পষ্ট গলায় বলে, অফিসার শোভন মুহতাসিম চৌধুরী বলছিলাম। 2 সাসপেক্টেড পারসন ইজ ডিটেক্টেড। সন্দেহ করছি যেই ডুমসডে অ্যাটাকের হুমকি দেওয়া হয়েছিল সেই অ্যাটাক ঘটতে চলেছে। লোকেশন বসুমতী শপিং কমপ্লেক্স। দ্রুত আসুন, আপনার এবং আপনার টিমের অপেক্ষায় আছি আমরা। শপিং মলের সর্বত্র অ্যানাউন্সমেন্ট করে চেঁচিয়ে বলা হচ্ছে, আপনারা দ্রুত শপিং মল ছেড়ে বেরিয়ে যান, এখানে আতঙ্কবাদীদের আনাগোনার আশঙ্কা করা হচ্ছে। মানুষজন যে যেভাবে পারছে দৌড়ে পালানোর চেষ্টা করছে। মিনিটেকের মাঝেই এক ধরনের হট্টগোল বেঁধে গেল। অফিসার শুভ এক পিস্তল হাতে এক পিলারের আড়াল থেকে নজর রাখছে বাথরুমের দরজার পানে। তীব্র উৎকণ্ঠায় তার শরীর মৃদু কাঁপছে। চোখের সামনে ভেসে উঠছে পুরনো স্মৃতি। আচমকা ওয়াশরুমের দরজাটা খুলে যায়। বেরিয়ে আসে 4 জন যুবক। গায়ে ঝুলে আছে তাদের আত্মঘাতী বোমা। লাল শার্ট পরিহিত পুরুষটা নিজের হাতে রিমোট জাতীয় যন্ত্রটা আঙুল দ্বারা চেপে ধরতে নিলেই শোভন দ্রুত আড়াল হতে তার কপালের মাঝ বরাবর গুলি ছুড়ে। যুবকটা মুহূর্তেই ফ্লোরে লুটিয়ে পড়ে। মানুষজনের চেঁচামেচি আরও বেড়ে যায় ফায়ারিং এর শব্দে। বাকি 3 জন আতঙ্কবাদী ততক্ষণে 3 দিকে ছড়িয়ে পড়েছে। শোভন দিশাহারা। কোন দিকে যাবে সে? একা হাতে সম্পূর্ণ সিচুয়েশনটা সামলানো তার পক্ষে সম্ভব নয়। তবুও সে মনোবল হারায় না। আর কিছুক্ষণ শুধু তার ট্যাকেল দিতে হবে। পুলিশ বাহিনী আসছে, সেনাবাহিনীও আসছে। সবটা সামলে নেবে সবাই মিলে। কিচ্ছু হবে না। সড়ক পথে দাপটি গতিতে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর গাড়ি। গন্তব্য বসুমতী শপিং কমপ্লেক্স। উৎকণ্ঠায় সবার হাত পা কাঁপছে। হিরণের বলা সেই ডুমসডে অ্যাটাকটা তবে সত্যি হতে চলেছে। শপিং কমপ্লেক্স হতে তাদের দূরত্ব আর কেবল 5 মিনিট। গাড়ির পেছনে বসে যখন প্ল্যান সাজাতে ব্যস্ত লেফটেন্যান্টরা, ঠিক সেই মুহূর্তে সাইফের ফোনটা সশব্দে বেজে ওঠে। বাকি 5 জন তার দিকে বড় বড় চোখ করে তাকায়। সাইফ বলে, ধুরবাল, তাড়াহুড়োয় সাইলেন্ট করার কথা খেয়াল ছিল না, ওয়েট। ফোন সাইলেন্ট করার উদ্দেশ্যে পকেট থেকে বের করতেই স্ক্রিনের নামটা দেখে সাইফ অবাক হয়। পরপর কোনো কিছুর তোয়াক্কা না করে কলটা রিসিভ করে কানে ধরে। অপর পাশ হতে একটা রমণী ব্যস্ত গলায় বলে, আপনি আমায় সেদিন প্রশ্ন করেছিলেন আপনি আমার যোগ্য কিনা। সেই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাইনি আমি। তবে একটা নতুন প্রশ্ন সেই রাতের পর থেকে আমাকে খুব বিরক্ত করছে। কি প্রশ্ন? আমাকে কি আপনার নিজের যোগ্য মনে হয়, লেফটেন্যান্ট তানজিদ সাইফ? সাইফ অবাক হয়। বাকরুদ্ধের ন্যায় বসে থাকে।
ফোনের অপর পাশের রমণী আবার তাড়া দিয়ে বলে, আমি আপনার শেখ হতে রাজি, যদি আপনি আমাকে নিজের যোগ্য মনে করেন। বলুন না, আমি কি আপনার যোগ্য? হ্যাঁ, আপনি যোগ্য, একটু বেশি যোগ্য। রমণী এবার লাজুক হেসে শান্ত গলায় বলে, দ্রুত ফিরে আসুন, অপেক্ষায় থাকবো। অপর পাশ থেকে ফোনটা কেটে গেলেও সাইফ অবিশ্বাস্যকর দৃষ্টি মেলে বসে রয়। বাকি 5 জন অবাক হয়ে তাকে দেখছে। জুনায়েদ সাইফের পাশে বসা ছিল। সে ওকে সামান্য ধাক্কা মেরে বলে, কে কল করেছিল? সাইফ ফ্যাল দৃষ্টি মেলে জুনায়েদের দিকে তাকায়, পরপর অস্ফুটে উচ্চারণ করে। আমার এই মিশন শেষ করে ফিরতে হবে। আর কিছু বলতে পারে না সাইফ। শব্দগুলো তার গলার কাছে এসে তলা পাকিয়ে যায়। পিছুটানহীন সাইফ যে কিনা সবগুলো অপারেশনে যাওয়ার সময় দোয়া করতো যেন সে শহীদের মর্যাদা লাভ করতে পারে। সে প্রথমবারের মতো বেঁচে থাকার স্পৃহা অনুভব করে। কেউ একজন আছে যে এখন তার অপেক্ষায় পথ চেয়ে থাকে। তার তাগিদেই সাইফের ফিরতে হবে। সেনাবাহিনীর 3টা গাড়ি বসুমতী শপিং কমপ্লেক্সের সামনে এসে থামতেই সৈন্যরা গাড়ি থেকে ঝাঁপিয়ে নিচে নামে। দৌড়ে এগিয়ে যায় কমপ্লেক্সের এন্ট্রেন্সের দিকে। সবুজ ও খাকি রঙের মিশেলে ইউনিফর্ম পরিহিত মেজর শাহরিয়ার দুর্জয় যখন এন্ট্রেন্সের দিকে পা বাড়াতে নেবে, ঠিক এমন মুহূর্তে তার ফোন ভাইব্রেট করে ওঠে। জুলফিকার মুস্তফার কল হতে পারে ভেবে দুর্জয় দ্রুত পকেট থেকে ফোন বের করে, কিন্তু সেভ করা নাম্বারটা দেখতেই তার কপালে ভাঁজ পড়ে। চেহারায় অদ্ভুত উদ্বেগ ফুটে ওঠে। দ্রুত কলটা রিসিভ করে কানে চেপে ধরতেই অপর পাশ হতে এক পুরুষ তীব্র উৎকণ্ঠা মিশ্রিত সুরে বলে ওঠে, স্যার, মিস বানির অ্যাপার্টমেন্টের সিলিন্ডার ব্লাস্ট হয়েছে স্যার। আগুনে দাউ দাউ করছে। মিস বানি আর বন্নি। বাকিটা আর শুনতে পেল না দুর্জয়। শপিং কমপ্লেক্সের ভেতর হতে বোমা বিস্ফোরণের তীব্র শব্দে চারদিকটা ভারী হয়ে ওঠে। মেজর শাহরিয়ার দুর্জয় থমকে রইল। বিচক্ষণ মস্তিষ্ক শূন্য তখন তার। অদ্ভুতভাবে সারা শরীর টলে উঠল। পাশ ঘেঁষে দৌড়ে যাওয়া এক সৈন্যের ধাক্কায় ফোনটা হাত থেকে পড়ে গেল। দুর্জয় নিষ্ফলক স্ক্রিন চুরমার হয়ে যাওয়া ফোনটার দিকে তাকিয়ে থাকে। আচমকা উপলব্ধি করে সে গন্তব্য নিয়ে দুটানায় আছে। একজন সৈন্য হিসেবে এই শপিং কমপ্লেক্সের ভেতরের মানুষগুলো তার দায়িত্ব, অপরদিকে অন্য শহরে থাকা ওই মানুষ দুটো তার অঘোষিত দায়িত্বের অংশ। কোন দিকে পা বাড়াবে সে? শক্ত মানবখ্যাত মেজর শাহরিয়ার দুর্জয় প্রথমবারের মতো নিজেকে চরম দিশেহারা আবিষ্কার করে। 2 মাসের 2টো বাচ্চার কান্নায় ঘর তখন মুখরিত। যমজ হওয়ার দরুন এই একটা দারুণ কানেকশন রয়েছে তাদের মধ্যে। একজন কান্না শুরু করলে অপরজনও তার দুঃখে সামিল হতে তাল মিলিয়ে কান্না শুরু করে। কিন্তু তাদের এই গলা ফাটিয়ে কান্নায় সব থেকে নাজেহাল অবস্থা যার হয় সে হলো বাচ্চা দুটোর মা এবং অফিসার শুভন মুহতাসিন চৌধুরীর স্ত্রী মধুমিতার। সে কাকে ফেলে কাকে ধরবে বুঝতে পারে না। তার শাশুড়ি মা সাদিকা বেগম নাতি নাতনির কান্না শুনেই রান্নাঘর থেকে দৌড়ে আসে। মধুমিতা তখন নিজের মেয়ে মহুয়াকে কোলে তুলে কান্না থামানোর চেষ্টায় মত্ত। সাদিকা বেগম নাতি সোহানকে কোলে তুলে নিয়ে বলে, ছেলেটা কখন ফিরবে? জানিয়েছি কিছু? আপনার ছেলে শপিং মলে গিয়েছে, ছেলে মেয়ের জন্য নাকি কি কিনবে। এমন একটা আতঙ্কিত পরিবেশের মধ্যে বাহিরে থাকার কোনো মানে হয় আম্মা? শান্তি দিবে না এরা আমাকে। এদের চিন্তায় তোমার শ্বশুর আর আমি শেষ হয়ে যাচ্ছি। এদের সেদিকে ধ্যান নেই। বিস্ফোরণ হয়েছে, ইনজুরড হসপিটালে নেওয়া হয়েছে। এই লোকটাও আমাকে শান্তি দিল না। দেখলো নাতির কাছে এসেছি, এখন ডাকার কোনো মানে হয়? হয়তো আব্বার কিছু লাগবে। আপনি একটু বাচ্চাদের কাছে বসুন না মা, আমি দেখে আসি। মহুয়া ও সোহানকে শাশুড়ির পাহারায় রেখে মধুমিতা নিচে যায়। লিভিং রুমের কাছে যেতেই তার মুখের হাসি মিলিয়ে যায়। আফজাল সাহেবের মনোযোগ তখন টিভিতে চলমান নিউজের পানে। হেডলাইনে তখন বড় বড় অক্ষরে লেখা, এইমাত্র পাওয়া খবর, রাজধানীর বসুমতী শপিং কমপ্লেক্সে আতঙ্কবাদীদের হামলা। শপিং মলের ভেতর থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ। মধু অস্ফুটে বলে ওঠে, আপনার ছেলে এই শপিং মলে আছে আব্বা। আরো একবার। আফজাল সাহেব পুত্রবধূর কথা শুনে বিস্ফোরিত দৃষ্টি মেলে তাকিয়ে রয়। পরপর এলোমেলো হাতে ছোট ছেলের নাম্বার ডায়াল করে। অপর পাশ হতে কলটা রিসিভ হয় না। আফজাল সাহেব দ্রুত নিজের বড় ছেলের নাম্বারে কল করে। এবার মুহূর্তের মধ্যেই কল রিসিভ হয়। আফজাল সাহেব এলোমেলো নিঃশ্বাস ছেড়ে বলে,
দুপুরের খাওয়া দাওয়া সেরে ভাত ঘুম দিয়েছিল জেসে। আচমকা কানের কাছে তীব্র চেঁচামেচিতে তার ঘুম ভেঙে যায়। ঘুম কাতুরে ফোলা ফোলা চোখ মেলে তাকিয়ে সে দেখে ভাবি তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। মুখে কেমন চিন্তার রেশ লেপ্টে আছে। জেসির ঘুম তরাক করে উধাও হয়ে যায়। সে বালিশ ছেড়ে উঠে বসে প্রশ্ন করে, কি হয়েছে ভাবি? টিভিতে নিউজ দেখাচ্ছে ঢাকার কোন শপিং মলে নাকি হামলা হয়েছে। সেনাবাহিনীরা ওখানে পৌঁছেছে। প্রত্যয় সেনাদের মধ্যে আছে। ও ঢাকায় আছে? তুমি জানো না এই কয়েকদিন তোমাদের কথা হয়নি? জেসি কেবল ডানে বামে মাথা নাড়ায়। চারু চরম বিরক্ত হয়। সে কাকে খবর দিতে এসেছে? যে কিনা নিজের ভবিষ্যৎ বাগদত্তা কোথায় আছে সেই খবরটা পর্যন্ত জানে না। চারু বিরক্তকর মুখ নিয়ে বলে, তুমি ঘুমাও। তোমার কিসের চিন্তা? ছেলেটার বেঁচে ফেরার জন্য আমাদের দোয়াই যথেষ্ট। বলেই চারু রুম থেকে চলে যায়। জেসি চোখ পিটপিট করে তাকিয়ে থাকে। ভাবি তার উপর এরকম চটে গেল কেন? ওই ছেলেটা যেহেতু একজন আর্মি, সেহেতু এসব সিচুয়েশনে পড়াটা ওর জন্য স্বাভাবিক বিষয়। এতে জেসির কি দোষ? সে কি ওই প্রত্যয়কে বলেছে যে তুমি আর্মি হও? জেসি বিরক্তিতে বলে, হাউ রুড। বলেই সে বালিশ দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ে। একটু পর নিজেই আবার উঠে বসে। ঘুম আসছে না আর। অস্থিরতা আর টেনশন হলো একটা ছোঁয়াচে রোগ। এই যে ভাবি এইমাত্র এসে টেনশনের বীজ জেসির মধ্যে রোপণ করে দিয়েছে। এখন জেসির অস্থির অস্থির লাগছে। সে অস্থিরতা নিয়েই ফোনটা হাতে নেয়। কি মনে করে যেন গ্যালারিতে প্রবেশ করে। স্ক্রোল করে কিছুটা নিচে যেতেই 4 মাস আগের কিছু ছবি তার সামনে আসে। সেদিনকার ছবি যখন প্রত্যয় নামক ছেলেটা প্রথম তাকে দেখতে এসেছিল। কি নিখুঁত হাসি মুখে ফুটিয়ে ভদ্র ছেলে সেজে জেসির আব্বু আর ভাইয়ার পাশে বসে আছে। চেহারা দেখে বোঝা যায় ছেলেটা একটা মিচকে শয়তান। পর মুহূর্তেই জেসি ফরহাদের বলা কথাগুলো মনে পড়ে যায়। সে ছবি কিছুটা জুম করে প্রত্যয়ের চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। আনমনে বলে ওঠে, মেবি ইউ আর নট রং, অর মেবি আই এম নট রাইট। পরপর সে প্রত্যয়ের নাম্বারে একটা ছোট্ট খুদে বার্তা পাঠায়। আব্বুর অতি পছন্দের সুপাত্র, স্টেট সেফ। তীক্ষ্ণ বোমা বিস্ফোরণের শব্দে সবার কান ছিম ধরে আসছে। সৈন্যরা একতলা একতলা করে চেক করে ওপরের দিকে এগিয়ে আসছে। চতুর্থ তলায় পৌঁছতেই সৈন্যের দল দূর হতে দেখে পিলারের আড়াল হতে সিভিল ইউনিফর্ম পরিহিত একজন পুলিশ অফিসার নিজের পিস্তলের জোরে একা দুজন আতঙ্কবাদীকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৈন্যদের মধ্যে একদম সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটা ইশারা দিতেই সৈন্যদল দুভাগে বিভক্ত হয়ে দুটো ভিন্ন রাস্তা ধরে চলে যায়। এদের একদল উল্টো পথ দিয়ে ঘুরে এসে আতঙ্কবাদীদের মোকাবেলা করবে, আর বাকি একদল ওপরের ফ্লোরগুলোয় যাবে। দুটো দল প্রস্থান করতেই সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটা অতি কৌশলে এক একটা পিলারের পেছনে আড়াল হয়ে পৌঁছে যায় অফিসার শুভন মুহতাসিন চৌধুরীর কাছে। আড়াল হতে আতঙ্কবাদীদের উদ্দেশ্যে গুলি ছুটতে ছুটতে শীতল স্বরে বলে, লং টাইম নো সি অফিসার শোভন। শুভন অবাক হয়ে পাশ ফিরে তাকায়। পরপর উজ্জ্বল দৃষ্টি নিক্ষেপ করে বলে, অবশেষে আমাদের আবার দেখা হয়েই গেল মেজর। দুর্জয় তীক্ষ্ণ দৃষ্টি আতঙ্কবাদীদের দিকে স্থির রেখে বলে ওঠে, নিচে অল ক্লিয়ার। আপনি চাইলে আমি ব্যাকআপ দিয়ে আপনাকে এসকেলেটর পর্যন্ত পৌঁছে দিতে পারি। ইউ ক্যান গো হোম। বাসায় অবশ্যই ফিরবো, পরিবার অপেক্ষায় আছে যে। তবে তার আগে এই অসভ্যগুলোর একটা শেষ দেখতে চাই আমরা। দুর্জয় আর কিছু বলতে পারে না। তার হাত আপনা আপনি কাজ করলেও মস্তিষ্কটা এখনো কাজ করছে না। ফিরতে তো তার হবে। দুটো মানুষের অবস্থা জানার জন্য তার ফিরতে হবে। মানুষ দুটো আদৌ বেঁচে আছে নাকি সেই খবরটুকু দুর্জয়ের জানা নেই। সেই সুযোগটুকু পেল না। বেছে নিল নিজের দেশের প্রতি দায়িত্বকে। আর ওই দুটো মানুষকে আল্লাহর ভরসায় ওনার আমানতে ছেড়ে দিল। কিছু ঘন্টার অপেক্ষা শুধু। সাইফ, সাদাত, জুনাইদ ও প্রত্যয় দ্বিতীয় দলের অংশ। তারা পঞ্চম তলা পার করে ষষ্ঠ তলায় এসে পৌঁছতেই দেখে চারদিকটা ফাঁকা। কেবল একটা আউটলেটের ভেতর থেকে ভেসে আসছে মৃদু গুঞ্জনের এবং ফোপানোর শব্দ। সাইফরা সেই দিকে আগায়। একটা বিশাল ম্যানশু কালেকশনের আউটলেটের ভেতর লুকিয়ে আছে প্রায় 50-এর অধিক সাধারণ মানুষ। উপরের তলাগুলো থেকে ভেসে আসছে বোমা বিস্ফোরণের শব্দ। নিচের তলা থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ। এরা সবাই কোনো পথ খোলা না পেয়ে বাধ্য হয়ে এখানে আশ্রয় নিয়েছে।
কিন্তু সৈন্যদের দেখতেই সবার চোখে আশার আলো ফুটে ওঠে। সাইফ পরিস্থিতি আন্দাজ করে দ্রুত নিজের হেড ট্রান্সিভারটা কানেক্ট করে বলে, ডুমস ফর কলিং। ট্রান্সিভারের অপর পাশ হতে শীতল স্বরটা ভেসে আসে, ডোমস ওয়ান হিয়ার। স্যার 6 ফ্লোরে 50 জনের অধিক সিভিলিয়ান আছে। দে আর নট সেফ হেয়ার। উপরে ফ্লোরে আতঙ্কবাদীরা এনি টাইম এই ফ্লোরে এসে পৌঁছাবে। এমার্জেন্সি স্টেয়ারওয়ের পথটা সেফ। আমি এদিকে কভার করছি, দ্রুত সবাইকে স্টেয়ারওয়ে ধরে নিচে পাঠানোর ব্যবস্থা করো। রজার দ্যাট স্যার। সাইফ ট্রান্সিভারটা রেখে নিজের দলের সদস্য সংখ্যার দিকে তাকায়। সে সহ পুরো 10 জন সৈন্য আছে। সাইফ দ্রুত প্ল্যান কষিয়ে নিচু গলায় সবার উদ্দেশ্যে বলে, আপনাদের সেফলি এখান থেকে নিয়ে যাওয়া হবে। ইমার্জেন্সি স্টোর ওয়ে ধরে আপনারা নিচে যাবেন। একটু শব্দ করবেন না দয়া করে। আমাদের 4 জন সৈন্য আপনাদের সেফটি নিশ্চিত করার জন্য আপনাদের সঙ্গে যাবেন। প্লিজ কোঅপারেট উইথ দেম। আর হট্টগোল না করে সবাই একটা সিকোয়েন্স মেনটেন করে দাঁড়ান। মহিলা আর বাচ্চাদের মাঝখানে জায়গা দিন। পুরুষরা 2 ভাগে বিভক্ত হয়ে যান। অর্ধেক সামনে থাকুন, বাকি অর্ধেক পিছনে থাকবেন। বাঁচার আশায় কেউ টু শব্দ করলো না। মুহূর্তেই সবাই সাইফের কথা মতো সিকোয়েন্স মেনটেন করে দাঁড়িয়ে পড়ে। সাইফ, জুনায়েদ এবং সাদাত সহ আরও 2 জন সৈন্যকে সিভিলিয়ানদের নিচে নিয়ে যাওয়ার দায়িত্বটা বুঝিয়ে দেয়। সাদাত যাওয়ার আগে কেবল বলে, 6 জন যথেষ্ট হবে, তোরা সামলে নিতে পারবে। উই আর মোর দ্যান এনাফ। হোল্ড অন, সবাইকে নিচে পৌঁছে দিয়ে আমরা দ্রুত ফিরে আসব। সিভিলিয়ানদের নিয়ে সাদাতরা প্রস্থান করতেই সাইফরা ওপরের ফ্লোরের দিকে রওনা হয়। নিচের ফ্লোরগুলোর মানুষরা দ্রুত বেরিয়ে যেতে পারলেও উপরের ফ্লোরের মানুষগুলো আটকা পড়েছে। তাদের উদ্ধার করার উদ্দেশ্যে সৈন্যরা পা বাড়ায়। নিশার বুক কাঁপছে। টিভির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে সে। আপুর মুখে যখন শূন্য ঢাকায় অ্যাটাকের খবর, তখন থেকেই অদ্ভুত এক ভয় আর শূন্যতা তাকে জেঁকে ধরেছে। সেই ভয়ের রেশ ধরে সে সাইফকে কল করেছিল। সেই মলে প্রবেশের পূর্বে মানুষটাকে জানিয়েছে যে সে অপেক্ষায় থাকবে। ছন্ন ছাড়া লাগামহীন মানুষটা কি নিশার উৎকণ্ঠা বুঝতে সক্ষম হয়েছে? সে কি বুঝেছে নিশা কতটা কাতর হয়ে পথ চেয়ে আছে? গত কটা দিন নিশার মনে যে ভূমিকম্প বয়ে গিয়েছে সে সম্পর্কে কি তার ধারণা আছে কোনো? নিশা ভেবে রেখেছিল মানুষটা ফিরলে সে মুখোমুখি কথা বলবে, কিন্তু পরিস্থিতির জন্য তার আর তর সইল না। আজই কল করে সাইফকে জানিয়ে দিল সবটা, ছোট বাক্যে ছোট পরিসরে। নাইমা অবাক হয়ে মেয়ের চিন্তিত মুখশ্রী পরখ করছে। জুলফিকার চট্টগ্রামের বাইরে যাবে বলে নিশাকে সে কটা দিনের জন্য নিজের কাছে নিয়ে এসেছে, কিন্তু এখানে আসার পর থেকেই সে মেয়ের মধ্যে অদ্ভুত এক অস্থিরতা টের পাচ্ছে। আর আজ তো তার মেয়ে আরো বেশি অদ্ভুত আচরণ করছে। বিকেল বেলা থেকে টিভির সামনে থেকে সরছেই না। ছলছল করা চোখ দিয়ে যে কোনো সময় অশ্রু গড়িয়ে পড়বে। নাইমা মেয়ের কাঁধে হাত রেখে বলে, এই নিশা, কান্না করে দিবে মনে হচ্ছে, কি হয়েছে? নিশা মায়ের দিকে তাকায় করুণ মুখ করে, জানতে চায়, আব্বু যখন মিশনে যেত তখন তুমি কিভাবে শান্ত থাকতে আম্মু? নাইমা অবাক হয়। পর মুহূর্তেই তার মনে পড়ে যায় অতীত। জুলফিকার যখন মিশনে থাকতো তখন কি বিভৎসকর দিনই না পার করতে হয়েছে তার। সেই দিনগুলো এখন কেবল অতীত। নাইমা নরম গলায় বলে, আব্বুর জন্য চিন্তা হচ্ছে? আরেকজনের জন্য? কে? নিশা সম্বিত ফিরে পায়, নিজেকে সামলে নিয়ে বলে, দুর্জয় ভাইয়া। নাইমা আর ঘাটায় না বিষয়টা। সে মনে মনে কেবল দোয়া করে সৈন্যরা সকলেই যেন অক্ষত অবস্থায় নিজ নিজ নেড়ে ফিরে যেতে পারে। 8ম তলায় 3 জন আতঙ্কবাদী ছিল, তাদের দলে আরো 2 জন ছিল। তারাও উপরের ফ্লোরগুলোতে সফলভাবে আত্মঘাতী বোমা বিস্ফোরণ করতে সক্ষম হয়েছে। এই 8ম তলায় বোমা বিস্ফোরণ করায় তাদের একমাত্র লক্ষ্য এখন। এই ফ্লোরে বেশ অনেকজন সিভিলিয়ান আছে, সবাই কোথাও না কোথাও লুকিয়ে আছে। লোকানো ব্যক্তিদের খুঁজে বের করার তাড়া নেই তাদের মধ্যে। বোমা বিস্ফোরিত হলে আশেপাশে লুকিয়ে থাকা একজনও বাঁচবে না, সবাই মরবে, একসঙ্গে মরবে। 3 জন আতঙ্কবাদী 3টা ভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে যখন নিজেদের হাতের রিমোট চাপতে প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে 6 জন সৈন্য সুকৌশলে পেছন থেকে এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সাইফ যার উপর ঝাঁপিয়ে পড়েছে সে এক আত্মঘাতী বোমার পোশাক পরিধান করেছিল। হাতে ছিল তার রিমোটের লাল রঙা বাটনটায় চাপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অবিরত। সাইফ এক হাতে সেই আতঙ্কবাদীর ঘর পেঁচিয়ে ধরে রেখে তাতে দাঁত চেপে বলে, নট ইয়েট চান্দু, আজকে একদমই মরার মুড নেই আমি। বউ 1 কবল বলল আজ, বাকি 2 কবল না শুনে তাকে কিভাবে বিধবা হতে দেই?
কথাটুকু বলে অপর হাতের সাহায্যে সেই যুবকের হাতের রিমোটটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সাইফ। অতঃপর রিমোটটা দূরে ছুঁড়ে ফেলে সেই যুবককে নিজের দিকে ফিরিয়ে এলো পাথরে ঘুষি মারতে শুরু করে। নিজের শক্ত হাতের শক্তি দ্বারা মুহূর্তেই আতঙ্কবাদীর মুখের নকশা বদলে দেয়। ঠিক সেই মুহূর্তে অষ্টম তলার অন্য প্রান্তে একটা বিকট বিস্ফোরণ হয়। সাইফ সহ সকলেই সেই দিকে চমকে তাকায়। তাদের থেকে ঠিক আনুমানিক 50-60 হাত দূরে যে আতঙ্কবাদী ছিল, বিস্ফোরণটা তার মাধ্যমেই হয়েছে। সাইফ এক ঘুষিতে সেই অর্ধচেতনাহীন আতঙ্কবাদীকে অজ্ঞান করে এলোমেলো দৃষ্টি মেলে চারপাশে তাকায়। দ্বিতীয় আতঙ্কবাদীর শিয়রে 2 জন সৈন্য আছে। বাকি একজন সৈন্য ওয়াশরুম এরিয়ার ধারে সিভিলিয়ানদের খুঁজতে ব্যস্ত। নেই কে। চকিতে সাইফের মস্তিষ্কে 2টো নাম আলোড়িত হয়। তাদের সঙ্গে আসা ব্যাকআপ টিমের হারুন এবং প্রত্যয়। মুহূর্তেই থমথমে হয়ে গেল সাইফের মুখ। সামনে কিছুই দেখা যাচ্ছে না স্পষ্ট। ধোয়ার ভিড়ে লুকিয়ে আছে 2টো মানুষের জীবন প্রদীপের সূক্ষ্মতা। চতুর্থ তলায় উপস্থিত আতঙ্কবাদীদের অস্ত্রশক্তি ধূলিসাৎ করে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় মেজর শাহরিয়ার দুর্জয় এবং তার পরিচালিত সৈন্যদল। অফিসার শুভন মোহতাসিন চৌধুরীর মুখে তখন জয়ের হাসি। দুর্জয়ের পানে তাকিয়ে তিনি বলেন, সফল হয়নি মেজর, আমরা হতে দিইনি। আলহামদুলিল্লাহ। সিভিলিয়ানদের নিচে পৌঁছে দেওয়ার দায়িত্বপ্রাপ্ত 4 জন লেফটেন্যান্ট তখন চতুর্থ তলায় এসে উপস্থিত হয়। তাদের দেখে দুর্জয় জানতে চায়, সবাইকে সেফলি পৌঁছে দেওয়া হয়েছে? ইয়েস স্যার। পুলিশ ফোর্স বাইরে অপেক্ষারত আছে অফিসার। আমাদের ওপরে যেতে হবে। ইউ শুড গো ব্যাক টু ইয়োর ফ্যামিলি নাও। শোভন মৃদু হাসে। হেসে মাথা নেড়িয়ে দুর্জয়ের দিকে হাত বাড়ায়। নিজের বুকের অস্থিরতা চেপে দুর্জয় হাত বাড়ায়। হাতে হাত মিলিয়ে প্রস্থানের পূর্বে অফিসার শুভন মোহতাসিন চৌধুরী বলে, মেজর, বিদায় মুহূর্তে আপনি যেন কি বলেন সব সময়? দুর্জয় মৃদু ভ্রু কুঁচকে রয়। তার মস্তিষ্ক মনে করতে পারছে না কি বলে সে। শোভন কিছুটা মনে করার চেষ্টা করে প্রতিভ গলায় বলে ওঠে, ও ইয়েস, মে আওয়ার কান্ট্রি লিভ লং। দুর্জয় ম্লান হেসে নিজেও বলে, মে আওয়ার কান্ট্রি লিভ লং। অফিসার প্রস্থান করতেই দুর্জয় 2 জন সৈন্যকে বলে নিহত 2 আতঙ্কবাদীর কাছে থাকতে আর বাকিদের নিচের সঙ্গে আসার জন্য ইশারা দেয়। বুটশু পরিহিত শক্ত পায়ের দাপটে আওয়াজে চলন্ত এসকেলেটরটা মৃদু কেঁপে ওঠে। দুর্জয়রা যখন 6ষ্ঠ তলায় পৌঁছয় ঠিক সেই মুহূর্তে আচমকা 8ম তলা হতে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। বিকট সেই শব্দ। সকলে এক মুহূর্তের জন্য থামে। হতবিহ্বল হয়ে একে অপরের মুখ পানে চায়। অতঃপর এক প্রকার দৌড়ে দ্রুত 8ম তলায় পৌঁছায়। 8ম তলার যেই 5টায় বিস্ফোরণ ঘটেছে সেদিকে সৈন্যদের হইচই। বিস্ফোরণের ফলে সম্পূর্ণ একটা স্টোরের অনেকাংশ ধসে পড়েছে। ধোয়ার ফলে তা স্পষ্ট দেখা যাচ্ছে না। তবুও সৈন্যরা নিজেদের 2 সাথীকে খুঁজে ফিরতে ব্যস্ত। দুর্জয়রা 8ম তলায় এসে উক্ত পরিস্থিতি দেখে স্তব্ধ বলে যায়। রাফি জানতে চায়, কি হয়েছে? প্রত্যয় লেফটেন্যান্ট হারুন আতঙ্কবাদীদের সাথে ছিল, বিস্ফোরণ হয়েছে। দুর্জয় এক মুহূর্ত অপেক্ষা করে না। মুখে রুমাল বেঁধে দ্রুত এগিয়ে যায় ধোয়ার ভেতরে। তার দেখা দেখি বাকিরাও একই কাজ করে, কেউ রুমাল বেঁধে, কেউ বা নাক মুখ খোলা রেখে। ধোয়ার তীব্রতা কিছুটা কমে আসতেই ফরদিন ধ্বংসস্তূপের মধ্যে একটা দেহ দেখতে পায়। সে চিৎকার করে ওঠে। সকলে এগিয়ে আসে। রক্তাক্ত সেই দেহ জীবিত নাকি মৃত বোঝার সাধ্য নেই। জুনাইদ এগিয়ে গিয়ে দেহটাকে ঝাঁপড়ে ধরে, চেঁচিয়ে ডাকে, মেডিকেল হেল্প প্লিজ। দুর্জয় ফাঁকা মস্তিষ্ক নিয়ে দেহটা রেখে। লেফটেন্যান্ট হারুনের দেহ গুরুতর অবস্থা ওনার। তার কাছে রয়েছে নিথর আতঙ্কবাদীর দেহ। বিস্ফোরণের সময় সে আতঙ্কবাদীর নিকটেই ছিল বলে হয়তো ক্ষয়ক্ষতির ভারটা বেশি সইতে হয়েছে। সবাই যখন লেফটেন্যান্ট হারুনকে স্ট্রেচারে তুলতে ব্যস্ত, সেই মুহূর্তে সাইফ অস্থির হয়ে চারদিকে প্রত্যয়কে খুঁজতে থাকে। আউটলেটের তার প্রান্তে তখনই সাদা কালো ধোয়ার মেলা। সেই ধোয়ার মধ্য থেকেই কারো চাপা আর্তনাদ ভেসে আসে। সাইফ চকিতে সেই পানে তাকায়। এক মুহূর্ত অপেক্ষা না করে সেদিকে এগিয়ে যায়। একটা বিশাল সাইনবোর্ডের নিচে চাপা পড়ে আছে অর্ধেক দেহ। ডান পাটা বেকায়দায় আটকে আছে। চোখ মুখ কুঁচকে ব্যথায় চাপা আর্তনাদ করছে প্রত্যয়। দৃশ্যটুকু স্পষ্ট হতেই সাইফ চেঁচিয়ে ওঠে। কাছে গিয়ে একা হাতে সে সাইনবোর্ড টেনে তোলার চেষ্টা করে। ধাতব সাইনবোর্ডটা আকারে বেশ বড় এবং ওজনে অত্যাধিক ভারী হয়। সাইফ প্রথম চেষ্টায় তা তুলতে পারে না। দ্বিতীয় দফায় চেষ্টা করতে নিবে সেই মুহূর্তে দেখে চারদিক থেকে আরো
5 জোড়া হাত এগিয়ে এসেছে সাহায্যের জন্য। সাইফ চোখ খুলে 5 জোড়া হাতের মালিকের পানে তাকায়। দুর্জয়, সাদাত, রাফি, জুনায়েদ ও ফারদিনকে দেখিয়ে ভরসা খুঁজে পায়। 10 মিলে করে কাজ, হারে জিতি নাহি লাজ। উক্তিটাকে সত্য প্রমাণ করে 6 জন মিলে সাইনবোর্ডটা তুলে দূরে ছুঁড়ে ফেলে। প্রত্যয়ের কাছে এগিয়ে যায়। সাইফ প্রত্যয়ের মাথাটা নিজের কোলে তুলে নেয়। কপালের এক পাশ ফেটে রক্ত ঝরছে, শরীরটা কেমন নেতিয়ে পড়েছে। চেতনা তখন আধো আধো আছে। সাদাত ডাকে, প্রত্যয় শুনতে পাচ্ছি ভাই? আমার পা ব্যথা করছে। অনুভব করতে পারছি না কিছু। সবাই ভীতিকর দৃষ্টি মিলে একে অপরের দিকে তাকায়। ততক্ষণে আরো একটা স্ট্রেচার এসে হাজির। দুর্জয় শীতল গলায় বলে, ভারী সাইনবোর্ড পায়ের উপর ছিল, তাই হয়তো নাম ফিল করছে। হসপিটাল নিয়ে যেতে দাও, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। ঘড়ির কাঁটা অলস ভঙ্গিতে চলছে। লিভিং রুমে এখন একত্রিত হয়ে বসে আছে গোটা পরিবার। দৃষ্টি তাদের টেলিভিশনের পানে স্থির। নিজের দরজার সামনে পর্দার আড়ালে লুকিয়ে থাকা রমণীর দূর হতে দেখছে সেই দৃশ্য। সামনে যাওয়ার সাহস করছে না ভোলেও। গেলেই মার ভাবি সবার আগে তার পিঠে তবলা বাজাবে। ধুমধুম কিল ঘুষেও পড়তে পারে। ফোনটা চিৎকার করে বেজে উঠতেই জাহিদ এক মুহূর্ত অপেক্ষা না করে ফোনটা রিসিভ করে। সবাই উদ্গ্রীব হয়ে জাইফের পানে তাকিয়ে থাকে। জাহিদ ফোন রেখে মুখটা থমথমে করে রয়। চারু চিন্তিত স্বরে জানতে চায়, কি বলেছে আঙ্কেল? প্রত্যয়ের কোনো খবর পাওয়া গিয়েছে? বিস্ফোরণ হয়েছে, ইনজুরড হসপিটালে নেওয়া হয়েছে। মেয়ের জন্য পছন্দ করা সুপাত্রের ব্যাপারে এমন একটা করুণ খবর জানতে পেরে আলাউদ্দিন সাহেব আহত হয়। বন্ধুর প্রতিও সহমর্মিতা অনুভব করে। বন্ধু নিজের মনের কথা প্রায় আলাউদ্দিনের সাথে আলাপ করেন। একমাত্র পুত্রের সুখী তিনি এখনো কাটিয়ে উঠতে পারেনি। এই পরিস্থিতিতে নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে। আলাউদ্দিন সাহেব স্থির থাকতে পারলেন না। উদ্বেগ মিশ্রিত স্বরে বলেন, আমি ঢাকা যাবো চাই, এয়ার টিকেটের ব্যবস্থা করো, নেক্সট ফ্লাইটে যেতে চাচ্ছি। জাহিদ অমত জানায় না। আগামীকাল তার খুব গুরুত্বপূর্ণ বিজনেস মিটিংটা না থাকলে সেও এই মুহূর্তে আব্বুর সাথে যেত। আলাউদ্দিন সাহেব রেডি হওয়ার জন্য রুমের ভেতর যেতে নিবে, ঠিক সেই মুহূর্তে বাড়ির ছোট মেয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে লিভিং রুমে এসে উপস্থিত হয়। অদ্ভুত অধিকার বোধ মিশিয়ে বলে, আমিও আব্বুর সাথে যাব, আমার জন্য একটা টিকিট বুক করো ভাইয়া। আলাউদ্দিন সাহেব মেয়ের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে। পুত্রবধূর কাছ থেকে মেয়ের অসামাজিকতা এবং কাণ্ডজ্ঞানহীনতা সম্পর্কে জেনেছেন তিনি। আর জানার পর থেকে তিনি মেয়ের প্রতি অসন্তুষ্ট। তবুও তিনি কথা না বাড়িয়ে বলে, জাহিদ, তোমার বোনের জন্য টিকেটের ব্যবস্থা করো। চারপাশে মৃদু ফিনাইলের গন্ধ। এয়ার কন্ডিশনের আওতাভুক্ত স্থানে থেকেও তীর তীর করে ঘামছে সাইফ। অস্থির পায়ে ইমার্জেন্সি এরিয়ার বাইরে পায়চারি করছে। শুধু সে একা নয়, আরও 4 জন সৈন্যও একই অস্থিরতার ভেতর সময় পার করছে। করিডোর হয়ে হেঁটে যাওয়া প্রতিটা মানুষই ঘুরে ঘুরে বারবার তাদের দেখছে। আচমকা ফোনের রিংটোন বেজে উঠতেই সাইফ পকেট থেকে ফোনটা বের করে। স্ক্রিনে নামটা দেখতেই দ্রুত সবার অগোচরে হসপিটাল থেকে বেরিয়ে আসে। কলটা রিসিভ করে কানে ধরতেই আতঙ্কিত রমণী শুধায়, ঠিক আছেন আপনি? সাইফ চোখ তুলে একবার চারপাশে তাকায়। চারপাশে কেমন দুঃখ দুঃখ ভাব মিশে আছে। হসপিটাল প্রাঙ্গণ বলে হয়তো সাইফ মিহিসরে বলে, ঠিক আছে। আব্বুর সাথে কথা হয়েছে মাত্র, আলহামদুলিল্লাহ সিভিলিয়ানরা ঠিক আছে, কিন্তু চিন্তা করবেন না, প্রত্যয় ভাইয়াও ঠিক আছে। সাইফ এবার মাথা তুলে আকাশের পানে তাকায়। মেয়েটা হয়তো জানে না এই মিশনে একজন লেফটেন্যান্ট শহীদ হয়েছে, লেফটেন্যান্ট হারুন। অবশ্য কেউই হয়তো এখনো জানে না এই ব্যাপারে। কিছুক্ষণ পূর্বে ইমার্জেন্সি ইউনিট থেকে বেরিয়ে আসা ডক্টর সাইফদের এই ব্যাপারে নিশ্চিত করেছে। ফোনের অপর পাশ হতে নিশা নিজেই আবার বলে, আপনি কি ক্লান্ত? বিষণ্ণতায় মোড়ানো করে পরিবেশের মধ্যে এই 3 বাক্যের প্রশ্নতে সাইফ সুখ খুঁজে পায় আচমকা। সে কোমল স্বরে বলে, আমি সুখী ইয়াসমিন, আপনি আজকাল সুখ হয়ে ধরা দিচ্ছেন। আমার ছন্নছাড়া জীবনে সুখ হওয়ার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। রাত তখন 8:30 কাটা পেরিয়েছে কেবল। ব্যস্ত নগরীর শান্ত রাস্তার ধারে গাড়ি এসে থামল। গাড়ি হতে নেমে আসে প্রায় 4 ঘন্টা নিঃশ্বাস আটকে বসে থাকা মানুষটা। মস্তিষ্কটা তার তখনও ফাঁকা। আকাশ পথে ঢাকা হতে চট্টগ্রাম রওনা দেওয়ার পূর্বে সে কাঙ্ক্ষিত খবরটুকু পেয়েছে। তবুও পুরোটা সময় হৃৎপিণ্ড এক প্রকার হাতে নিয়ে বসেছিল সে। পথের ধারে পিচ ঢালা রাস্তা দেখে সামান্য
উঁচু ফুটপাতে স্থবির হয়ে বসে থাকা মানবীকে দেখে ধীর পায়ে এগিয়ে যায় সেই পানে। সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। ক্লান্ত দেহের মানবী এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। সামনে কারো উপস্থিতি টের পেতেই সে চোখ তুলে তাকায়। থমথমে মুখে স্থির দৃষ্টি দেখে ফের চোখ নামিয়ে ফেলে। দুর্জয় একটু শব্দ করে না, কিছু বলেও না, কেবল হাত বাড়িয়ে বাণীর ঘাড়ে মুখ লুকিয়ে রাখা বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিতে নেয়। সঙ্গে সঙ্গে বাচ্চাটা আতঙ্কে কেঁপে ওঠে, আরো শক্তপোক্তভাবে মাকে জড়িয়ে ধরে। বাণী শান্ত গলায় বলে, এখনো ভয় থেকে বের হতে পারেনি। দুর্জয় দমে না, আবার হাত বাড়িয়ে বোনের মাথায় হাত রাখে। কোমল সুরে ডাকে, আমি মেজর, লুক অ্যাট মি বাচ্চা, দেখুন ভয়ের কিচ্ছু নেই। বনি মাথা তুলে তাকায় না, মায়ের কোলেই পড়ে রয়। সে অপরাহ্নে দেখা দৃশ্যটা এখনো তার ছোট্ট মস্তিষ্ক প্রসেস করতে পারেনি। হাতে ব্যান্ডেজ পরিয়ে ওষুধপত্র নিয়ে যখন মাম্মার সাথে কেবল রিক্সা থেকে নামলো, ঠিক সেই মুহূর্তে বিভৎসকর ঘটনাটা ঘটেছে। চোখের সামনে বনি দেখলো তাদের অ্যাপার্টমেন্টটা আগুনে দাউ দাউ করে উঠল, সেই সঙ্গে বিকট বিস্ফোরণের শব্দ। তারপর আর কিছুই বনি বুঝতে পারেনি। বারবার ওই দুপুরের ঘটনাটাই তার চোখের সামনে প্লে হচ্ছে, আর সঙ্গে সঙ্গে সে ভয়ে সিটিয়ে যাচ্ছে। দুর্জয় এবার বাণীর উদ্দেশ্যে বলে, চলো। আমাকে আমার পরিস্থিতিতে ছেড়ে দাও। সরি, বাট রাস্তার মাঝে ছেড়ে দিতে পারছি না, রেস্ট দরকার তোমাদের, সঙ্গে চলো। বাণী নড়ে না, উঠেও না। দুর্জয় বাধ্য হয়ে হাত বাড়িয়ে বনিকে করে তুলে নেয়। বনি ভয়ে গুটিয়ে যেতে নিলেই সঙ্গে সঙ্গে তার মাথা বুকে চেপে ধরে বলে, ইটস ওকে, ইটস ওকে, ভয় পাবেন না, আমি। বনি আশ্বস্ত হলো কিনা বোঝার উপায় নেই। সে নীরব হয়ে আবার মুখ লুকায় দুর্জয়ের কাঁধে। বনিকে কোলে নিয়ে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে দুর্জয় অপর হাত বাড়িয়ে দেয় পানির দিকে। সেই বাড়ানো হাতে বিন্দুমাত্র সংকোচ কিংবা অস্বস্তি নেই। এই দুটো মানুষের চিন্তায় ঘণ্টাখানেক আগেও দুর্জয়ের শ্বাস আটকে ছিল। বিশাল একটা মিশন চলাকালীন সম্পূর্ণ সময়টায় মস্তিষ্ক জুড়ে এই দুটো মানুষের আধিপত্য ছিল। অদ্ভুত সেসব অনুভূতি, অদ্ভুত সব হিসাব, সেসব না হয় দুর্জয় পরে মেলাবে। দুর্জয়ের বাড়ানো হাতের দিকে ফিরে তাকালো না বাণী, নিজের জায়গায় অনড় রইল। দুর্জয় ডাকে, চলো বাণী। কারো মুখে নিজের নামটুকু শুনে বাণীর চেপে রাখা দলা পাকানো অনুভূতিরা যেন আশকারা পেল। ঠেলে ঠুলে তা অশ্রু হয়ে বেরিয়ে আসে। বাণী দুহাতে মুখ ঢেকে ফেলে। নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে। সকালে তাড়াহুড়ো করা ভুলের ফলে একটা লোকের সম্পূর্ণ প্রপার্টিজ জানিয়ে দিল সে। কেবল বাড়িওয়ালার বাড়িটাই না, সেই সঙ্গে বাণীর মেয়েকে সঙ্গে নিয়ে একটু একটু করে সাজিয়ে নেওয়া সবগুলো আগুনে ছাই হয়ে গিয়েছে। একটা জীবনে আর কতবার তিক্ততার স্বাদ ভোগ করতে হবে তার। দুর্জয়ের চোখেও নেমে আসে বেদনার ছায়া। সামনে বসে থাকা এই মেয়েটার জন্য আজকাল তার মায়া হয়, ওঠার চিন্তাও হয়। সেই চিন্তার সঙ্গে দম বন্ধকর অনুভূতিও হয়, নিঃশ্বাসও রুদ্ধ হয়। দুর্জয় থমকায়, কিন্তু সেসব কিছু দুর্জয় পর্যন্তই সীমাবদ্ধ থাকে। কিছু বলা হয় না। ঠিক যেমন এই মুহূর্তে সে বলার জন্য কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। ঠিক কোন সান্ত্বনাটা এই মেয়েকে দেওয়া যায় তাও তার মাথায় আসছে না। দুর্জয় এবার নিজের বাড়িয়ে দেওয়া হাতটা ধীরে ধীরে বাণীর মাথায় রাখে আলতো করে। এইটুকু আশ্বাস বাণীর বেদনার সামনে খুব কম, তা সে ভালো করেই জানে। তবুও সে নিজের হাতটা সরায় না। যদি মেয়েটা সামান্য ভরসা খুঁজে পায়, যদি মেয়েটা বুঝতে পারে সে কারো অঘোষিত দায়িত্বের তালিকায় নিজের নামটা লিখেছে, যদি মেয়েটা উপলব্ধি করে কখনো কখনো কংক্রিটেও গাছ জন্মায়, সেই গাছে ফোটে কোনো নাম না জানা ফুল। মতিউর আরাফাতের তদারকিতে হসপিটালের প্রাইভেট একটা কেবিনে তার ছেলের ঠাঁই হলো। সম্পূর্ণ কেবিনটা বিভিন্ন মেডিসিনের গন্ধে ভরপুর হয়ে আছে। বিছানায় চিকিৎসাধীন অবস্থায় শুয়ে থাকা যুবক তার জ্ঞান ফিরতেই পিটপিট করে চোখ মেলে তাকায়। ঝাঝালো মেডিসিনের গন্ধ তার নাকে এসে ঠেকে। রুমে তখন কেবল একজন ভদ্রমহিলা উপস্থিত ছিলেন। ভদ্রমহিলাটি আর কেউ নয়, বরং প্রত্যয়ের মা, যিনি ফুপিয়ে কান্নাকাটি করতে ব্যস্ত। ছেলের জ্ঞান ফিরতে দেখেই তিনি উঠে আসেন। ছেলের শিয়রে দাঁড়িয়ে বলে, বাবা এখন কেমন লাগছে? প্রত্যয় মায়ের ক্রন্দনরত মুখটা দেখে গলায় সামান্য জোর নিয়ে বলে, কান্নাকাটি থামাও। ফিজা বেগম সঙ্গে সঙ্গে নিচের চোখ মুছে ফেলে। কেবিন থেকে হাসি হাসি মুখে বেরিয়ে যান অপেক্ষারত সবাইকে ছেলের জ্ঞান ফেরার খবরটুকু জানাতে। ডক্টরের অনুমতি নিয়ে একসঙ্গে সকল সৈন্য হুড়মুড়িয়ে কেবিনে প্রবেশ করে। সাইফ এসেই প্রথমে বলে ওঠে, শালা ভালো ভয় দেখাইছস।
শালা ডাকবি না আমাকে। আমার কোনো বোন নেই যাকে তোর কাছে তুলে দিব আমি। গুড ফর ইউ। এমনিও আমি এখন কারো বোনের প্রতি ইন্টারেস্টেড না। দুনিয়ার সকল নারী এখন আমার বোনের জাত। সাইফের মুখে এমন একটা কথা শুনে সবাই হাঁ করে রয়। রাফি নাক টেনে বলে, लगता है दाल में कुछ काला है या फिर पूरा दाल ही काला है। প্রত্যয় নিচের পায়ের দিকে একবার তাকায়। এখন পায়ে কিছুটা ব্যথা অনুভব করলেও মনে মনে সে এক প্রকার শান্তি পাচ্ছে। বিস্ফোরণের পর ধোয়ার কারণে যখন কিছু দেখা যাচ্ছিল না আর প্রত্যয় নিজের পায়েও কিছু অনুভব করতে পারছিল না, তখন সে ভীত হয়ে পড়েছিল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তার পাটা আছে তো, কারণ এইসব মিশনে এরকম ঘটনা বহু সৈন্যের সঙ্গে ঘটেছে, ঘটছে এবং ঘটবে। কেউ হয়তো নিজের পা হারিয়েছে, কিংবা কেউ নিজের হাত, আবার অনেকে নিজের শ্রবণ শক্তিও হারিয়েছে। আর তারপর পুরোটা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। সেই জীবনটা মোটেও সুখকর নয়। সেই অসহায়ত্বে মোড়ানো জীবন কোনো সৈন্যেরই কাম্য নয়। এর থেকে শহীদ হয় শ্রেয়। সবাই যখন খুনসুটিতে প্রত্যয়কে মাতিয়ে রাখতে মশগুল, ঠিক সেই মুহূর্তে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আলাউদ্দিন সাহেব। ওনার পিছু পিছু বিড়ালের মতো প্রবেশ করে ধূসর রঙের টপ আর জিন্স পরিহিত এক রমণী। গলায় তার এক কমলা রঙের স্কার্ফ ঝুলছে। গুটি সুটি পায়ে কেবিনে প্রবেশ করে সে এক কোণে দাঁড়িয়ে রয়। সৈন্যরা আলাউদ্দিন সাহেবকে দেখতেই সালাম দিয়ে সরে দাঁড়ায়। আলাউদ্দিন সাহেব এসে প্রত্যয়ের হালচাল জিজ্ঞেস করে জেনে নেয়। প্রত্যয় অসুস্থ অবস্থায় ভদ্রতার সরে বলে, আপনি কষ্ট করে কেন আসতে গেলেন আঙ্কেল? অতঃপর আলাউদ্দিন সাহেবকে পাশের চেয়ারটায় বসার জন্য অফার করে। আলাউদ্দিন সাহেব আর বসেন না। ছেলেটাকে জীবিত দেখে এবং এই অবস্থায়ও নম্র ভদ্র ব্যবহার দেখে ওনার মন ভরে যায়। তিনি প্রত্যয়কে রেস্ট নেওয়ার সুযোগ করে দিতে বিদায় নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। ওনার সঙ্গে আসা বিড়াল ছানাটা পিছু পিছু কেবিনে প্রবেশ করলেও একই ভঙ্গিতে আর পিছু পিছু প্রস্থান করে না, ঠাই দাঁড়িয়ে রয়। সাইফরা একবার আর চোখে জেসিকে দেখে, আবার প্রত্যয়কে। দুজনকে দেখে ভাবে এদের কিছুক্ষণের জন্য একা ছেড়ে দেওয়াই শ্রেয়। সবাই রুম থেকে প্রস্থান করে। সাইফ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে জেসির মুখোমুখি দাঁড়িয়ে নিচু সরে বলে, হ্যালো ঝগড়াঝাটি ভাবি, আপনার যদি উদ্দেশ্য গালিগালাজ করে আমার আধমরা ভাইকে ফুলমরা বানিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে কষ্ট করে এখানে থাকবেন না আপনি। আর যদি আপনার উদ্দেশ্য আমার আধমরা ভাইকে সেবা টেবা করে সুস্থ করা হয়ে থাকে তাহলে থাকুন, সমস্যা নেই। ইউর লাভলি দেবার উইল মেক শিওর কেউ যেন আপনাদের বিরক্ত না করে। কথাটুকু বলেই সাইফ চোখ টিপে হাসে। জেসি গরম চোখে তাকায়, বিড়বিড়িয়ে বলে, ম্যানারলেস ছেলে। সাইফ সেসব কথা গায়ে মাখে না। সে মাঞ্জা মেরে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। প্রত্যয় এতক্ষণ নীরবে চোখ মুখ কোচকে দূর হতে জেসিকে দেখছিল। জেসিও তার পানে তাকায়। মুমূর্ষু লোকটার মুখে বিরক্তির ছাপ বড্ড বেমানান। এই লোকটার উচিত ছিল এখন আদরে মুখ করে পড়ে থাকা, কিন্তু তা না করে কোচকানো সুতি কাপড়ের মতো মুখটা করে রেখেছে। জেসি সূক্ষ্ম চোখে একবার প্রত্যয়কে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে। পরপর বিড়াল রূপী রমণী ঋণঋণের ভঙ্গিতে এসে বেডের পাশে বসে শুধায়, আমার সামনে আসতে মানা করেছিলাম, তুমি তো মিয়া দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছিলে। তুমি এখানে মজা লুটতে এসেছো? মোটেও না, সুপাত্রী হতে এসেছি। মানে? এদিকে আশেপাশে শপিং করার জন্য উপযুক্ত জায়গা কোনটা জানো? কি কারণে? তাড়াহুড়োয় আসার সময় ভালো করে প্যাকিং করতে পারিনি, আর আমার কাছে হসপিটাল টাইপ দুঃখী দুঃখী জামাও নেই খুব একটা, তাই কিনতে হবে। জেসির অদ্ভুত সব কথা শুনে প্রত্যয় বিরক্ত হয়ে জানতে চায়, সেগুলো দিয়ে তোমার কি কাজ? আর তাছাড়া দুঃখী দুঃখী জামা কি জিনিস? দুঃখী দুঃখী জামা মানে সাবানা টাইপ জামা। তোমাকে নাকি আর কটা দিন শুনলাম হসপিটালেই রাখবে। এই কয়দিন রেগুলার হসপিটালে আসা যাওয়া করতে হবে আমার, তাই হসপিটাল টাইপ জামা কাপড় কিনতে হবে। এই মেয়ে, এসেছো দেখেছো, এখন চুপচাপ ফিরে যাও। তোমার নাটক আমার মোটেও সহ্য হচ্ছে না। এসব নাটক করবে না একদম। আমার সামান্য নাটক সহ্য করতে পারছো না, আমাকে কিভাবে সহ্য করবে তুমি? হসপিটালের ক্যান্টিনে এক চতুর্ভুজ আকৃতির টেবিলে এসে ভিড় জমিয়েছে 5 জন। রাফি ফোনে ওনার সঙ্গে ফোন আলাপে ব্যস্ত। ফারদিন আর জুনাইদ টেবিলে মাথা এড়িয়ে দিয়ে ক্ষণিকের জন্য বিশ্রাম নিতে ব্যস্ত। সাইফও ফোনের কিবোর্ডে যুদ্ধ চালাচ্ছে।
আর সাদাত নীরবে দূর পানে তাকিয়ে আছে। অর্ডারকৃত গরম গরম ধোয়া ওঠা 5 কাপ কফি নিয়ে হাজির হয় ওয়েটার। ওয়ান টাইম কাপগুলো টেবিলে রেখে যায় তিনি। কফির সুঘ্রাণ পেয়ে দ্রুত মাথা তুলতে নিলেই জুনাইদের হাতের সঙ্গে লেগে একটা কাপ সাদাতের গায়ে পড়ে যায়। গরম তরলের সংস্পর্শে আসতেই সাদাত লাফিয়ে ওঠে। জুনাইদও অপ্রস্তুত হয়ে সঙ্গে সঙ্গে বলে, শিট, জামা খোল। সাদাত আটকে ওঠে, না। সাইফ ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি তুলে সন্দিহান ভঙ্গিতে সাদাতের পানে তাকায়। বাকিরাও একই কাজ করে। ফারদিন তো বলেই ফেলে, এত ভয় পাচ্ছিস কেন? ও তো স্লিপ অফ টাঙে বলে ফেলেছে। তোকে দেখে মনে হচ্ছে তোর ইজ্জত ধরে টান মেরেছে। ওরকম কিছু না, আমি ওয়াশরুম থেকে আসছে বলেই সাদাত চোরের মতো পালিয়ে যায়। সাইফ বাকিদের দিকে তাকিয়ে বলে, পোলাটা অদ্ভুত আচরণ করতেছে না? রাফি আর ফারদিন বিজ্ঞের মতো মাথা নেড়ে সম্মতি জানায়। আর জুনাইদ বোকার নিয়ে তাকিয়ে থাকে, সাদাত এত ভয় পেল কেন? সে তো কেবল ইউনিফর্মের চিন্তা করে মুখ ফসকে জামা খুলতে বলেছিল। সিঙ্কের সামনে দাঁড়িয়ে হাতে পানি নিয়ে ইউনিফর্ম যথাসাধ্য পরিষ্কার করতে ব্যস্ত সাদাত। হঠাৎ আয়নায় চোখ পড়তেই সাদাত অপ্রস্তুত হয়ে পড়ে। মনে পড়ে যায় 4 মাস আগের ঘটনা। জঙ্গলে আধারে তলানো সেই রাতে সাদাতের সাহায্যে দুটো শর্ত হিসেবে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের এজেন্ট দৃশান থেকে সত্যটা জানিয়েছিল। কার পিছু করছে সে এবং কেন করছে সেই সত্যটুকু বলেছিল। সবটা শুনে সাদাত নীরব রয়। মনে মনে ঠিক করছিল এই নারীকে সাহায্য করা উচিত হবে কিনা। দৃশান হয়তো তার সেই সংশয় আন্দাজ করতে পেরেছিল, তাই আশ্বস্ত করতে সে বলে, I have valid proof. I can show you. Just keep it a secret and follow me. কথাটুকু বলে সাদাত দৃশানের দিকে তাকাতেই দেখে দৃশান সরু চোখে তার পানে তাকিয়ে আছে। সাদাত কোনো এক গাছে পিঠ থেকে দাঁড়িয়েছিল। দৃশানের অদ্ভুত দৃষ্টি দেখতেই সে সোজা হয়ে দাঁড়ায়। প্রশ্ন করে, আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? Take off your clothes. সাদাত বিস্মিত হয়েছিল। পর মুহূর্তেই দৃশান নামরার দ্বিধাহীন দৃষ্টি দেখে আটকে ওঠে। তার মুখ ফুটে বেরিয়ে আসে, ছি। দ্রুত খোলো। বিহেভ ইয়োরসেলফ। দৃশান ভ্রু কুচকে সাদাতের দিকে তাকিয়ে রয়। পর মুহূর্তেই সে ব্যাপারটা বুঝতে পেরে বলে, আল্লাহ, তোমার ফিগার দেখতে চাই না ডাফার। আই হ্যাভ নো ইন্টারেস্ট। একটা জোক তোমার ঘাড় বেয়ে শরীরে নেমে গিয়েছে, তাই বলছিলাম। অতীত থেকে ফিরে আসে সাদাত। একটা দীর্ঘশ্বাস ছাড়ে সে। এই সেকেন্ড হ্যান্ড এম্বারেসমেন্টের ঘটনাটাকে কোনোভাবে স্মৃতি থেকে মুছে ফেলা সম্ভব না। পাথরের মূর্তির ন্যায় পরিচিত লিভিং রুমের সোফাটায় বসে আছে বাণী। তার কোলে মাথা রেখে শুয়ে আছে ছোট্ট দেহটা। ঘুমোচ্ছে না, দু চোখ খিচে বন্ধ করে রেখেছে। দুর্জয় রান্নাঘরে আছে। বাসায় বাজার ছিল না, তাই আসার পথে নেমে একটা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার প্যাক করে নিয়েছিল। সঙ্গে সুপার শপ থেকে কিনে নিয়েছে প্রয়োজনীয় কিছু জিনিস। একটা খাবারের প্লেটে সুন্দর করে বিরিয়ানি, সেই সঙ্গে সালাদ সাজিয়ে সে খাবার টেবিলে এনে তা রাখে। কাচের গ্লাসটায় পানি ঢেলে রাখতেও ভোলে না। প্রতিটা কাজে মার্জিতের ছাপ। সে লিভিং রুমে এসে বাণীর পানে তাকায়। পুরোটা রাস্তা এরকম পাথরের মতোই চুপচাপ বসেছিল, একটাও কথা বলেনি। দুর্জয় এগিয়ে এসে বলে, বন্দি আমার সঙ্গে থাকুক, তুমি খেয়ে নাও। বাণী ফ্যাকাশে চোখ তুলে তাকায় দুর্জয়ের পানে। দুর্জয় কিছু বলে না। এগিয়ে এসে বনিকে নিজের কোলে নিয়ে বলে, বাণী আর কিছু বলে না। নীরবে উঠে খাবার টেবিলের দিকে যায়। তার বুকে বয়ে যাওয়া কষ্টটাও যেমন সত্য, একইভাবে তার পেটের খিদেটাও সত্য। সে শেষ সকাল 11টার দিকে খেয়েছিল সে, তারপর আর খাওয়া হয়নি। বনি বাচ্চাটাও সারাদিন অভুক্ত, কিছু খাবে কিনা কে জানে। বাণী ধিমি গলায় বলে, বন্দিকে খাইয়ে নিয়ে আগে। ওর কথা আমি ভুলে যাইনি, ওকে নিয়ে চিন্তা করো না, তুমি খেতে বসো। বাণী আর কথা বাড়ায় না। দুর্জয়ের কথার বিপরীতে সে কখনো কিছু বলতে পারে না। কেন পারে না জানে না। বাণী খেতে বসতেই দুর্জয় এগিয়ে এসে বলে, তুমি খাও, আমরা ভেতরেই আছি। বাণী ফ্যালফ্যাল দৃষ্টি মেলে দেখে দুর্জয় তার মেয়েকে নিয়ে নিজের ব্যক্তিগত রুমে প্রবেশ করছে।
সেই রুমটা, যেই রুমটা নিয়ে দুর্জয়ের এত গোপনীয়তা। বাণী দৃষ্টি ফিরিয়ে খাওয়ার দিকে মনোযোগ দেয়। খিদায় তার পেট ও বুক দুটোই ব্যথা করছে। আচমকা বাণীর মনে পড়ে যায় 6 বছর পূর্বের অতীত, যখন বনি তার পেটে ছিল। সারাটা দিন বাণী না খেয়ে থাকতো। যত ধরনের অবহেলা আছে সব করতো নিচের প্রতি, পেটের বাচ্চাটার প্রতি। কিন্তু শেষ রাতে খিদের যন্ত্রণাটা আর সহ্য করতে পারতো না। বুক ব্যথাটা যখন অসহ্যকর ঠেকতো, তখন বাধ্য হয়ে জেদের সঙ্গে সন্ধি বিচ্ছেদ করত। সবার আড়ালে লুকিয়ে রান্নাঘরে ঢু মারত। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা সাদা ভাত খেত। সেই ভাত মুখে দিয়ে চোখের পানি ফেলত। তার প্রেগনেন্সির জার্নিটা 8-10টা স্বাভাবিক প্রেগনেন্সির মতো না হলেও সেই সময়কার টেন্ডেন্সগুলো সন্তান সম্ভব বা 10টা নারীর মতোই ছিল। মনের সুপ্ত কোণে বিভিন্ন কিছু খাওয়ার ইচ্ছে জাগলেও তা কখনো প্রকাশ করতো না সে। সেটাও এক প্রকার অবহেলা ছিল তার, নীরব অবহেলা। পুরনো সেই বিভৎস দিনগুলোর কথা মনে পড়তেই বাণীর চোখ ভিজে ওঠে। সে সঙ্গে সঙ্গে চোখ মুছে বর্তমানে ফিরে আসে। তখনও তার কানে ভেসে আসে টুংটাং কোনো এক যন্ত্রপাতির শব্দ। বাণী অবাক দৃষ্টি মেলে তাকায় দুর্জয়ের ব্যক্তিগত রুমের দিকে। সেখান থেকে শব্দটা ভেসে আসছে। বাণী খাবার ছেড়ে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় সেই রহস্যময় রুমটার দিকে। যত কাছে এগোচ্ছে ততই পরিষ্কার শুনতে পাচ্ছে সবটা। দরজার কিঞ্চিত অংশ ফাঁকা ছিল। সেই ফাঁক গলে ভেতরে তাকাতেই বাণী দেখে রুমের সঙ্গে লাগোয়া অন্ধকার বারান্দাটায় দুটো ছায়া অবয়ব দেখা যাচ্ছে। ছোট বাচ্চাটা একটা মোড়া জাতীয় কিছুতে বসে আছে। তার সামনে পা ভাঁজ করে বসে আছে সুঠাম দেহি পুরুষটা। কোলে তার একটা বাদ্যযন্ত্র। বাণী দূর হতে গঠন দেখে বুঝতে পারে ওটা একটা গিটার। ইউনিফর্ম পরিহিত পুরুষটা সুকৌশলে গিটারে নিজের আঙুলের সাহায্যে সুর তুলছে। সেই সুরকে পরিপূর্ণ করতে মেলাচ্ছে নিজের পুরুষালী স্বর। বাণী অদ্ভুত দৃষ্টি নিয়ে দেখে সেই ছায়া মানবকে। বিস্মিত হয়ে শোনে সেই সুর, বাকরুদ্ধ হয়ে যায়। শাহরিয়ার দুর্জয় গাইছে। গান গাইতে জানেই ছেলে। বাণী মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়। পর মুহূর্তেই অন্ধকারাচ্ছন্ন বারান্দা হতে শুনতে পায় কারো খিলখিল হাসির শব্দ। বাণী ফের তাকায় সামনে। বাচ্চা মেয়ের অবয়বটা এবার মোড়া ছেড়ে মেঝেতে গিয়ে সেই পুরুষের কোলে জায়গাটুকু দখল করে বসে আছে। দুজন ফিসফিস করে কি যেন বলছে। পর মুহূর্তেই বাচ্চাটা স্নেহপূর্ণ খিলখিল হাসিতে মাতিয়ে তোলে চারপাশটা। খুব সন্তর্পণে বাণীর বুক থেকে একটা বিশাল পাথর সরে যায়। সে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয়। দরজার পাশের দেয়ালটায় পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। দু চোখের পল্লব বন্ধ করে নেয়। কিছুক্ষণের মধ্যে একটা স্বাভাবিক স্বর শুনে চোখ মেলে তাকায়। দরজার সামনে এসে দাঁড়ানো দুর্জয় এক পলক বাণীকে দেখে নিয়ে বলে, ভয় কেটে গিয়েছে। আপত্তি না থাকলে ও আমার সঙ্গে আমার রুমে ডিনার করুক। নীরবে মাথা নেড়ে দুর্জয়কে অনুমতিটুকু দিতেই দুর্জয় রান্নাঘরের দিকে এগিয়ে যেতে নেয়। বাণী পেছন থেকে বলে ওঠে, আই এম সরি। কেন? বাণী জানে দুর্জয় নিজের প্রাইভেসি নিয়ে কতটা পজিটিভ। সে খেয়াল মাথায় রেখেই সে শুধায়, আমি গিটারের শব্দ শুনে আগ্রহবশত উঠে এসে দরজার সামনে দাঁড়াই। দরজার সামান্য ফাঁক ছিল, তাই বন্ধুকে দেখছিলাম। তোমার প্রাইভেসি নষ্ট করার ইন্টেনশন ছিল না। দুর্জয় অবাক হয়ে বাণীকে দেখে। সারাদিন এরকম একটা সিচুয়েশন পার করার পরেও এই মেয়ে তার প্রাইভেসি নষ্ট হলো কিনা সেই ভয় পাচ্ছে। আচমকা দুর্জয়ের খারাপ লাগে। সে স্বাভাবিক গলায় বলে, দরজা আমি ইচ্ছে করেই পুরোপুরি লাগাইনি। তোমার মেয়ে আমার সঙ্গে ছিল। ইউ ক্যান চেক অন হার এনি টাইম। তোমার এটা অধিকার। আমার বিন্দুমাত্র প্রাইভেসি নষ্ট হয়নি। বাণী কিছু বলে না, কেবল অস্বস্তিতে ডুবে রয়। দুর্জয় নিজেই রান্নাঘরের দিকে যেতে যেতে বলে ওঠে, তুমি খেতে বসো, আমি আমার আর বোনের ডিনার রেডি করতে যাচ্ছি। বাণী চুপচাপ গিয়ে খেতে বসে। দুর্জয়ের রুমের ভেতর থেকে এখন অপরিপক্ক হাতের গিটারের টুংটাং শব্দ ভেসে আসছে। নিশ্চয়ই বনি খেলছে ওটার সঙ্গে। আচমকা সেই শব্দ বন্ধ হয়ে যায়। সেকেন্ড 10 মধ্যেই দরজা খুলে বনি রুম থেকে বেরিয়ে আসে। চোখে মুখে এখন আর সেই ভয়ের ছাপটা নেই, বরং নতুন ইনস্ট্রুমেন্ট প্লে করার উচ্ছ্বাস মুখ জুড়ে। সে ডাইনিং এরিয়ায় এসে প্রফুল্ল স্বরে ডাকে, ইয়ো মেজর। দুর্জয় তখন রান্নাঘর থেকে কাজ শেষ করে কেবল প্লেট সাজিয়ে বের হচ্ছিল। সেও ডাইনিং এরিয়ায় এসে মৃদু হেসে বলে, ইয়েস কিটো। বলে দুর্জয় নিজের হাতের প্লেট দুটো টেবিলে রাখে। পরপর দুটো পরিষ্কার কাচের গ্লাস টেবিলে রেখে ফের রান্নাঘরে ফিরে যায়।
সেকেন্ডের ব্যবধানে একটা গরম সসপ্যান হাতে বেরিয়ে আসে। বনি একটা চেয়ারে উঠে দাঁড়িয়ে আগ্রহ ভরে দেখে মেজরের তৈরি করা ডিনার, কিন্তু মুহূর্তেই তার মুখের ভাবভঙ্গি বদলে যায়। উচ্ছ্বসিত মুখটায় আধার নেমে আসে। সে কাঁদো কাঁদো মুখ করে বাণীর দিকে তাকায়। বাণীও তখন নিজের খাওয়া ভুলে চোখ বড় বড় করে দুর্জয়ের কর্মকাণ্ড দেখছিল। তার চোখ মুখ অন্ধকার হয়ে গিয়েছে। দুর্জয় অতি আগ্রহের সঙ্গে কাচের দুটো গ্লাসে গরম গরম দুধ ঢেলে নিতে নিতে প্রশ্ন করে, বানি তুমি খাবে? বাণী আর বনি একসঙ্গে চেঁচিয়ে ওঠে, নো ওয়ে। দুর্জয় চমকায়। হকচকিয়ে সে মা আর মেয়ের মুখের দিকে তাকায়। দুজনের মুখে আমাবস্যার আধার দেখে সে ভ্রু কুঁচকে প্রশ্ন করে, হোয়াট হ্যাপেন্ড? ইয়াক ইয়াক, সিরিয়াসলি দুর্জয়? দুর্জয় বিস্মিত হয়। সে বুঝছে না এখানে ইয়াক বলার মতো কি আছে। সে তো কত সুন্দর করে মশলা এবং ঝাল কম দিয়ে বাচ্চাদের জন্য যেভাবে খিচুড়ি রান্না করে সেরকম নরম খিচুড়ি রান্না করেছে। সঙ্গে রয়েছে 4টে সিদ্ধ ডিম, 2টো বনির আর 2টো দুর্জয়ের। সাইড ডিশ হিসেবে নিয়েছে মরিচহীন সালাড, যাতে বানি নির্দ্বিধায় খেতে পারে। আর ড্রিঙ্কস হিসেবে রয়েছে গরম গরম 1 গ্লাস দুধ। পারফেক্ট হেলদি ডিনার। দুর্জয় প্রশ্ন করে, আপনাদের মুখ বিকৃত করে ইয়াক বলার কারণ জানতে পারি? ডিম সিদ্ধ, গরম দুধ, এগুলো কেউ খায়? আর সাথে তোমার ওই মশলা ছাড়া পাতলা খিচুড়ি, আমার তো দেখেই বমি পাচ্ছে। এটা একটা 5 বছরের বাচ্চার জন্য পারফেক্ট হেলদি মিল। আর তাছাড়াও যে কোনো বয়সের মানুষই এটা খেতে পারবে। এতে বমি পাওয়ার কি আছে? আমি এসব কখনো খেতে পারি না, আমার মেয়েও এসব খেতে পারে না। ইউ হেট অল দিস। এই জন্যই তো শরীরের এই অবস্থা। আমার খুব ঘুম পাচ্ছে। গুড নাইট মেজর। গুড নাইট মাম্মা। কথাটুকু বলে বনি বেশি দূর যেতে পারে না। দুর্জয় এক হাতে তাকে পেছন থেকে কোলে তুলে এনে টেবিলের উপর বসায়। বিজ্ঞের ন্যায় বলে, লিসেন কিডো, ফার্স্ট অফ অল মিথ্যা বলা ইজ এ ব্যাড থিং। আপনার এখন ঘুম পাচ্ছে নাকি খিদে পাচ্ছে সেটা আমি ভালো করেই জানি। সেকেন্ড অফ অল খাবার নিয়ে নাক ছিটকানোও উচিত না। অ্যান্ড ফাইনালি খাবার ওয়েস্ট করা একটা ব্যাড হ্যাবিট। আর আপনি জানেন আমি মেজর কিভাবে হয়েছি? আমি যখন ট্রেনিংয়ে ছিলাম তখন প্রতিদিন 2টো করে বয়েলড এগ খেতাম, অ্যান্ড সেই সঙ্গে মিল্ক। আই নো এটা টেস্ট খুব একটা আহামরি না, কিন্তু আমাদের শক্তি যোগাতে তো হেল্প করে। সো টেস্টের দিক দিয়ে একটু কম্প্রোমাইজ করা উচিত না আমাদের? বনি মুখটা অসহায় করে তাকিয়ে রয়। এটা সত্য, এইসব খাবার তার পছন্দ নয়, কিন্তু মেজরের বলা কথাগুলোকেও সম্পূর্ণ ইগনোর করা যাচ্ছে না। সে কনফিউজড হয়ে বানের দিকে তাকায়। যে দুর্জয়ের কথাগুলো কানে না তুলে এখন মুখ কালো করে রেখেছে। দুর্জয় এবার বানের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তুমি না বললে ও খাবে না, আর ও যদি না খায় তাহলে ভেবো না আমি খাবার ওয়েস্ট করব। ওর খাবারটুকু তখন তোমাকে খেতে হবে, অ্যান্ড আই মিন ইট। বানি আটকে ওঠে। যে খাবার তার মাও তাকে কখনো জোর করে খাওয়াতে পারেনি, সেই খাবার সে কোনো মূল্যেই মুখে তুলবে না। কোনো মেজরের ধমকে তোপে পড়েও না। নিজের টর্চার খাওয়া থেকে মেয়েকে বুঝিয়ে শুনিয়ে রাজি করানোটাই তার বেটার অপশন মনে হয়। তাই সে জোর করে মৃদু হেসে মেয়েকে বলে, মা, ইট ইজ হেলদি, খেয়ে নাও। বনি এবার বাধ্য হয়ে হা করে। দুর্জয় ঘাড় ঘুরিয়ে অন্যদিকে ফিরে আড়ালে সামান্য হাসে। অবশেষে এই মানুষ দুটোর মাইন্ড আজকের ঘটনা থেকে ডাইভার্ট হয়েছে, সেটাই আসল কথা। দুর্জয় হাসিটুকুকে অদৃশ্য করে সামনে ফিরে চামচ দিয়ে খাবার তুলে বনির মুখে ধরে। কোনো উপায় না পেয়ে নিজের অপছন্দের খাবারটুকু চুপচাপ বাধ্যমের মতো শেষ করে বনি। কনকনে শীতের চাদরে মুড়িয়ে আছে চারপাশটা। আকাশে সূর্যের দেখা নেই। সকালের কুয়াশায় ঢাকা পড়ে আছে বাহিরের দৃশ্যপট। ঘুম ঘুম চোখ দুটো মেলে তাকায় প্রত্যয়। পুরো মুখে তার বিরক্তির ছাপ। হসপিটালের বেডটা এত আনকমফোর্টেবল, পুরোটা রাত ও শান্তিতে ঘুমোতে পারেনি। যতবারই চোখ লেগে এসেছে তার কিছুক্ষণ পরেই আবার অস্বস্তিতে ঘুম ভেঙে গিয়েছে। প্রত্যয় ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। সঙ্গে সঙ্গে সে চোখ বুঝে ফেলে। পরপর আবার চোখ মেলে তাকায়। বুঝতে পারছে না সে সামনের দৃশ্যটা কি সে সত্য দেখছে নাকি হাইডোজ মেডিসিনের প্রভাব। প্রত্যয় শিথিল চোখে দেখে সামনের দৃশ্যটুকু। তার কেবিনের এক পাশে 2 সিটের একটা ফোমের সোফা আছে। গতকাল সারা রাত একটু পরপর ঘুম ভেঙে সেই সোফাটায় নিজের মা ফিজা বেগমকে দেখেছিল প্রত্যয়, কিন্তু এই মুহূর্তেই সেই সোফাটায় তার মায়ের জায়গায় বিরক্তিকর্মে জেসির অবস্থান। পরনে একটা ঢিলে ঢালা প্লাজো আর সেই সঙ্গে মলিন রঙের সাবানা গোসের কুর্তে, অফ হোয়াইট রঙের
একটা পাতলা ওড়না দিয়ে অর্ধেক মাথা ঢাকা, কানে গোজা এলোমেলো চুলগুলো ওর সাবানার রূপটাকে সম্পূর্ণ করতে ব্যাপক ভূমিকা পালন করেছে। পা তুলে দোয়া আকৃতিতে বসে সোফায় হেলান দিয়ে ঘুমোচ্ছে সে। নিশ্চিন্তে ঘুমানোর ভঙ্গি দেখে মনে হচ্ছে হসপিটাল কম শ্বশুর বাড়িতে গভীর ঘুমে মগ্ন সে। প্রত্যয় পুরো রুমে একবার চোখ বোলায়। আম্মু কোথায়? এই অসহ্যকর মেয়েটা আম্মুর জায়গায় কি করছে? মনে প্রশ্নগুলো উকি দিতেই প্রত্যয় আবার তাকায় চেসের পানে। সঙ্গে সঙ্গে সে আরেক দফা বিরক্ত হয়। এই মেয়ে যে স্টাইলে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, তাতে করে যে কোনো সময় সোফা থেকে পড়ে কোমরের হাড়গোড় ভাঙবে নিশ্চিত। প্রত্যয় একবার ভাবে ডাক দিবে, পরক্ষণেই তার মনে হয় এই মেয়ে যদি ঘুম ভাঙানোর অপরাধে গালি দিয়ে বসে। প্রত্যয় ভদ্রলোক, এই মেয়ের গালির বিপরীতে সে কড়া করে গালি দিতে পারবে না, ফলে সেই আফসোসে তার বিরক্তির পরিমাণ বেড়ে যাবে। সুতরাং ডাক না দেওয়াই উত্তম। প্রত্যয় ধীরে ধীরে হাতে ভর দিয়ে উঠে বসে। সঙ্গে সঙ্গে তার মাথা ঝিমঝিম করে ওঠে। পায়ে আপাতত আর তেমন একটা ব্যথা নেই তার, শরীরের অন্যান্য অংশেও নেই। যতটুকু আছে ততটুকু প্রত্যয়ের মতো পুরুষের জন্য সহনীয় মাত্রায় বটে। কেবল মাথা ব্যথায় তাকে পীড়া দিচ্ছে। বিছানা ছেড়ে উঠতে নিলেই কেমন চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ চোখ বুঝে বসে রয় প্রত্যয়। একটু স্বাভাবিক অনুভব করতেই ধীরে ধীরে বেড ছেড়ে নামে। ধীর পায়ে এগিয়ে যায় সোফার দিকে। এখন কি করবে সে? ঠেলে ঠুলে এই মেয়েকে ভেতরের দিকে পাঠাবে যাতে বেকায়দায় পড়ে না যায়। তাতেও এই মেয়ে তেতে উঠবে। এসি চালিত রুমটা বড্ড ঠান্ডা হয়ে আছে। প্রত্যয় আশেপাশে তাকায়। কোথাও কোনো এক্সট্রা ব্ল্যাঙ্কেট না দেখে বেড থেকে নিজের ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে সাবধানে জেসির গায়ে দিয়ে দেয়। অতঃপর নীরবে পাশে দাঁড়িয়ে রয়। অসহ্যকর মেয়েটা কিনারে এসে পড়লে যাতে সামলাতে পারে। মিনিট 20 পেরোয়। এভাবে দাঁড়িয়ে থাকতে প্রত্যয়ের বিরক্ত লাগছিল, তবুও কিছু করার নেই। আচমকা জেসি ঘুমের মাঝে বেকায়দায় কিনারে ফিরতে নিলেই তার মাথাটা পড়ে যেতে নেয়। প্রত্যয় ঘটনার আকস্মিকতায় কি করবে বুঝতে না পেরে সামান্য ঝুঁকে নিজের হাত বাড়িয়ে দেয়। ক্যানেলা পরানো হাতের সাহায্যে মাথাটা সামলে নেয়। জেসির সঙ্গে সঙ্গে ঘুম ছুটে যায়। সে বিস্মিত হয়ে চোখ মেলে তাকায়। প্রত্যয়কে নিজের মুখের উপর ঝুঁকে থাকতে দেখে ছিটকে দূরে সরে যায়। লাফ মেরে উঠে দাঁড়ায়। অপ্রস্তুত গলায় বলে, চোখ লেগে গিয়েছিল। প্রত্যয় সোজা হয়ে দাঁড়ায়। মুখে গম্ভীর্য রেখে বলে, তুমি আমার কেবিনে কি করছো? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখানে তোমার কি কাজ? তোমার কিছু লাগবে নাকি? সেই দায়িত্বে নিযুক্ত আছি আপাতত। এটা তোমার দায়িত্ব হলো কবে থেকে? যেদিন থেকে আমি ঘুমন্ত অবস্থায় পড়ে যাই কিনা সেটার খেয়াল রাখা তোমার ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। প্রত্যয় চুপ হয়ে যায়। সব প্রশ্নের উত্তর এই মেয়ে ঠোঁটে রাখায় প্রস্তুত থাকে। বিরক্তিকর। প্রত্যয় ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে জানতে চায়, কি চাচ্ছ তুমি? আব্বুর পছন্দ করা সুপাত্রকে একটা সুযোগ দিয়ে দেখতে চাইছি। একই সঙ্গে নিজেও সুপাত্রী হওয়ার চেষ্টা করছি, বললে ভুল হবে না। ঘুম থেকে উঠে নিজের নাস্তাটুকু সেরে ফোনের জরুরি আলাপে ব্যস্ত দুর্জয়। অভ্যাসবশত গোসল সেরে পুরো পরিপাটি জেন্টলম্যান বেশে আছে। বানি আর বনি তখনও পাশের রুমটাই ঘুমোচ্ছে। দুর্জয় ইচ্ছে করেই ওদের ডাকেনি। আচমকা জুলফিকার মুস্তফার কল পেতেই দুর্জয় তার রিসিভ করে। জুলফিকার মুস্তফা জানায় দুর্জয়কে আজকেই ঢাকায় ফিরতে হবে। সবটা নীরবে শুনে দুর্জয় অর্ডারের বিরোধিতা করে না মোটেও। তবে খুবই শান্ত ভঙ্গিতে জুলফিকারকে জানায় গতকাল বানির অ্যাপার্টমেন্টে সেই বিস্ফোরণের ঘটনা। জানায় যে বানি এবং বনি এই মুহূর্তে তার বাসায় আছে। জুলফিকার মুস্তফা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আফসোস প্রকাশ করে। পরপর বলে, তুমি ওদেরকে আমার বাসায় ড্রপ করে দিয়ে আসো। আমি নিশাকে কল করে বলছি, ও না হয় আজকেই নাইমার এখান থেকে ব্যাক করবে। স্যার, আগে বানির সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চাইছি। ওর ওপিনিয়ন ছাড়া ওর ব্যাপারে ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। আর আপনি চিন্তা করবেন না, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ঢাকায় ব্যাক করছি। ঘড়ির কাঁটা 8টা পেরিয়েছে তখন। দুর্জয় বসে অপেক্ষা করছিল বানির ওঠার। অপেক্ষা বেশি দূর গড়ায় না। কিছুক্ষণের মধ্যেই রুমের দরজা খুলে বেরিয়ে আসে বানি। দরজা খুলতেই লিভিং রুমের সোফায় বসা দুর্জয়ের মুখোমুখি হয়। দুর্জয় স্বাভাবিক গলায় বলে, কথা ছিল তোমার সাথে। বানি নীরবে এগিয়ে আসে। দুর্জয়ের মুখোমুখি অপর পাশের সোফাটায় বসে। দুর্জয় কোনো ভনিতা না করে বলে, আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক। ঢাকায় ফিরতে হবে। হোপসো আগামীকালের মধ্যে চলে আসব। তোমার কি এই বাসায় থাকতে কোনো অসুবিধা হবে? একা কোনো সমস্যা হলে বলো,
আমি তাহলে তোমাদের নিশার কাছে ড্রপ করে দিয়ে যাব। বানি চুপ রয়। তার কাছে এই দুটো বাসাতে থাকাটাই চরম অস্বস্তিকর। মানুষগুলো তার জন্য যথেষ্ট করেছে, এখনো করে যাচ্ছে, কোনো আত্মীয়তা কিংবা রক্তের সম্পর্ক ছাড়াই। বিষয়টা খুবই দৃষ্টিকটু, কারণ বানি কেবল তাদের কাছ থেকে পাচ্ছে, বিনিময়ে কিছুই করতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে বানি জবাব দেয়, 9টা বাজে আমার স্কুলে উপস্থিত থাকতে হবে। 10টা বাজে ক্লাস আছে, 12:30টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। বন্নিকেও আমার সঙ্গে নিয়ে যাব। ক্লাস শেষ হলে আশেপাশে বাসা দেখব, ওদিকে বাসার অভাব নেই। দুর্জয় নীরবে কথাটুকু শোনে। বাণীর কথার অর্থ দাঁড়ায় সে দুটো বাসার একটাতেও থাকতে চাইছে না, না সে কোনো ধরনের সাহায্য নিতে চাইছে। ব্যাপারটা অত্যন্ত স্বাভাবিক, আত্মমর্যাদা সম্পূর্ণ যে কেউই এরকমই বলতো। দুর্জয় চুপ থাকে কিছুক্ষণ, পরপর বলে, তোমার পয়েন্ট অফ ভিউ আমি বুঝতে পারছি বানি, তোমার ডিসিশনকেও আমি সম্মান জানাই, কিন্তু একটা দিন অপেক্ষা করা সম্ভব হবে না তোমার দ্বারা। আমি ফিরে আসার আগ পর্যন্ত ট্রাস্ট মি, আই ওয়ন্ট লেট ইউ ডাউন। বানি চোখ তুলে তাকায় আচমকা, বুঝতে পারে না দুর্জয় কি তাকে রিকোয়েস্ট করছে। কে জানে, এই পুরুষের সঙ্গে রিকোয়েস্ট করার টার্মটা ঠিক মেলাতে পারে না বানি। বেখেয়ালি হয়ে বসে, আনমনে বলে ওঠে, আমি ভেবেছিলাম তুমি গান গাওয়া অপছন্দ করো। আউট অফ কনটেক্সট কথার পিঠে দুর্জয় শান্ত সরে জবাব দেয়, ভাবনার সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে, এমন কোনো লিখিত আইন নেই। বানি থমকায়, শীতল বরফের ন্যায় তাকিয়ে রয়। দুর্জয় পূর্বের প্রসঙ্গে ফিরে গিয়ে বলে, তোমার উত্তর কি হ্যাঁ ধরে নিব আমি? জানি না। দুর্জয় জানিনার সমার্থক উত্তর হিসেবে হ্যাঁই ধরে নেয়। সে আগে থেকেই তৈরি ছিল। এই মুহূর্তে উঠে দাঁড়িয়ে নিজের হাতের ঘড়িটা আরো একবার ঠিক করে লাগিয়ে নিতে নিতে বলে, 2 দিন স্কুলে যেতে হবে না, কল করে জানিয়ে দাও বন্দি ঘুমোচ্ছে, তাই ওকে আর বিরক্ত করছি না। কিচেনে আমি নাস্তা রেডি করে রেখেছি, ফ্রুটসও কাটা আছে, এছাড়াও প্রয়োজনীয় সব কিছুই রাখা আছে। কোনো অসুবিধা হলে টি টেবিলে রাখা কাগজটায় যেই নাম্বার আছে সেটাই কল করবে, ওই নাম্বারটা আমার ব্যক্তিগত। অ্যান্ড টেক কেয়ার, আই উইল বি ব্যাক সুন। এতগুলো কথা একসঙ্গে শুনে পানি বিষম খায়, কেবল মুখ ফুটে বলে, তোমার নাম্বার আছে তো আমার কাছে? দুর্জয় ফিরে তাকায় না, দরজার কাছে গিয়ে পায়ে জুতার লেস বাঁধতে বাঁধতে জবাব দেয়, ওটা আমার জব সেক্টরের নাম্বার, পার্সোনাল নাম্বার আলাদা। বানি ঠায় বসে রয়, অনেকটা রোবটের মতো। শাহরিয়ার দুর্জয় গতকাল বনিকে নিজের ব্যক্তিগত রুমে অ্যাক্সেস দিল, আজ বানিকে নিজের ব্যক্তিগত নাম্বার দিল। আদৌ বিশ্বাসযোগ্য এটা? বানি আর কিছু বলতে পারে না। দুর্জয় বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে, গাড়ির স্টার্ট দেওয়ার জন্য চাবিটা ঘোরায়। তখনই তার চোখ পড়ে বাড়ির পড়ছে। সকালের স্নিগ্ধ কুয়াশায় ওই মলিন মুখটা দেখে খুব পুরনো একটা কথা মনে পড়ে তার। একবার তার আব্বু বলেছিল ভালোবাসার 7টা ধাপ রয়েছে। দুর্জয় অতি আগ্রহে জানতে চেয়েছিল ধাপগুলো কি কে। শহীদ মেজর শাহরিয়ার রিফাতি তখন উত্তর দিয়েছিলেন, আগ্রহ, বিশ্বাস, মায়া, চিন্তা, ভালোবাসা, আসক্তি, ভালো রাখা। দুর্জয়ের মন আচমকা নিগৃহীতে তারই প্রশ্ন করে বসে, আমি কি 4র্থ ধাপে আছি? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।